এই জায়গাটার নাম আসলে সুনামগঞ্জ। এখানে আমরা যেখানে আসছি একটা হ্যাচারিতে আসছি, এখানে সারা রাত মাছ ধরা হয়। আমার সাথে আছে আশিক, আমাদের হান্টার। আমার সাথে আছে সোহেল, উনি আমাদের গেস্ট আজকে। সাথে আছে রাজু, তার প্রিন্স হোসেন, আর সাথে আছেন মুসা। আমাদের সবাইকে নিয়ে আজকে যাত্রা শুরু হবে। আর আমাদের ভয় লাগতেছে একটু, কারণ শীতের মধ্যে এত রাত্রে আমরা এখানে আসছি আর সারা রাত এখানে মাছ ধরা হয়। আমি আপনাদেরকে আজকে এই মাছের কাহিনী, আমরা জানি যে যেখানে মাছ থাকে সেখানে জিন থাকে, সেই মাছ নিয়ে যে ঘটনাগুলো এখানে ঘটে সেগুলো আমরা তাদের ইন্টারভিউ নিব, তাদের সাথে কথা বলবো, সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আজকে আমাদের কিবরিয়া ভাই নেই। আচ্ছা, একটা বড় বিষয় হচ্ছে আজকে আমাদের সাথে কিবরিয়া ভাই নাই। হ্যাঁ, জানেন আমরা ওনাকে খুব মিস করতেছি। কিবরিয়া ভাই আজকে আসে নাই, কারণ ওনার ঢাকায় কাজ আছে। আমরা ঢাকা থেকে অনেক দূরে চলে আসছি জাস্ট আপনাদের এন্টারটেইন করার জন্য এই হান্টিং প্লেসে। এখানে সুনামগঞ্জে সবাই জানে এই জায়গাটা হন্টেড। এই জায়গার নামটা আমরা বলবো না, কারণ হচ্ছে নাম বললে পরে সবাই চলে আসবে এখানে দেখার জন্য, বা এদের কাজে বাধার সৃষ্টি হতে পারে। আচ্ছা, আমরা এখানে রাজু যে ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন, তাকে ওর সাথে কিছু ঘটনা ঘটে এখানে। আচ্ছা, আমাকে দেখা দিই একটু। যেহেতু আমি রেজা ভাই, সবাই চিনেন আমাকে। আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে আছি। আমরা রাজুর ইন্টারভিউ নিব, সেইখানে মাঝে মধ্যে আসে এবং কাজ করে। রাজু, আচ্ছা, আপনাদের এখানে কাজ করেন? হ্যাঁ, এখানে কি হয় আসলে রাত্রেবেলা কি হয়? এটা আসলে একটা ভয়ঙ্কর জায়গা। আচ্ছা, মানে বলতে গেলে আমার সাথে একটা ঘটনা ঘটছে আজ থেকে 3 থেকে 4 বছর আগে। 4 বছর আগে এখানে আমি প্রথম আসি। তখন আমার সাথে আমার ভাই একটা ছিল। উদ্দেশ্য ছিল আমরা এখানে মাছ ধরবো। সেই উদ্দেশ্যে জাল টাল নিয়ে আসি। আমার একটা বাইক আছে, বাইকটা নিয়ে আসি। আর এই বিলটা যার তত্ত্বাবধানে আছে উনি আমার আত্মীয়। উনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু আসছো, আমার এই জায়গার একটা লুক নিয়ে যাও। তুমি তো রাস্তাটা চিনো না, পুরো বিলটা তুমি চিনো না। উনি আমাকে দিলেন একটা ছেলে, যার নাম হচ্ছে ফয়সাল। তখন রাত প্রায় 1টার কাছাকাছি আমরা বিলে গেলাম জাল নিয়ে মাছ ধরতে। মাছ ধরলাম, প্রচুর মাছ ধরলাম এবং অনেক বড় বড় মাছও ছিল। 3 জন মিলে মাছ নিয়ে আসতেছি। মানে আপনি যে মাছ ধরছেন এলাকার মধ্যে? এলাকা বলতে মূল বিলটা হচ্ছে এখান থেকে আরো 1 কিলোমিটার। বিলের সাইজটা কত বড় বলতে পারেন? স্কয়ার 4 কিলোমিটার হবে। 4 কিলোমিটার, মানে চিন্তা করেন 4 কিলোমিটার বড় বিল, চতুর্দিকে 4 কিলোমিটার, মানে প্রায় 4,400 একর, প্রায় 400 একর জায়গার উপরে বিলটা। তারপর এক পর্যায়ে মাছ ধরতেছি, হঠাৎ করে দেখি ওই যে আত্মীয় আমাদের লোকটা দিয়েছিলেন পয়সা, ও আমাদের সাথে নেই। আচ্ছা, নেই আমি তো একটু গাবড়ে গেলাম যে এত রাত্রে বিলের মধ্যে। তখন প্রায় 3টা বাজে। সে কই গেল, খোঁজাখুঁজি করে হঠাৎই দেখে সে আমার পাশ থেকে দাঁড়ালো, ভাই আমি যে এইখানে। আচ্ছা, তখন আবার আমি স্বাভাবিক ইয়েতে ফিরে আসলাম। বাসে হয়তো সে কোথাও, মানে হয়তো অন্য ইয়েতে ছিল। তখন প্রায় 4টা বাজে আমরা রওনা দিলাম। রাত্রে প্রায় শেষ বাজার যে বিল থেকে আমরা এখন চলে যাই খলা, এটাকে বলে খলা আঞ্চলিক ভাষায় খলা বলে। হ্যাঁ, এই জায়গাটা যেখানে মাছ টাছ থাকে। খোলার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তখন হাতে পায়ে মুখে অনেকেই লাগছে, কাদা টাদা লাগছে। এই সামনে একটা পুকুরের মতো আছে, তো দেখেন একটু দেখা দাও লাইট দিয়ে। এই যে পুকুরটা কিন্তু অনেক বিশাল বড়। এই যে পানি, সূর্যটা পড়তেছে, 4টা পড়তেছে, এখানে পানি আছে। একটা বিলের মতো দেখতে পাচ্ছি কিনা জানি না, বাড়ি পুকুরের মতো একটা জায়গা, বিশাল বড় পুকুর। উপরে দেখেন একটা চাঁদ, আবার নিচে দেখেন চাঁদ, পানির উপরে রিফ্লেক্ট করতেছে। আচ্ছা, তারপর এখানে আমরা হাত মুখ ধোয়ার জন্য আসলাম। এই যে ঘাট আছে। আচ্ছা, প্রথমে আমি হাত মুখ ধুয়ে নিই, ওই ঘাট থেকে আবার পাড়ে এসে আমি দাঁড়াই। তারপর আমার যে বাইকটা ছিল ও, সব শেষে গেছে ফয়সাল। ওই যে আপনার সাথে যে লোকটা ছিল, আমাদের সাথে যে লোকটা ছিল, ও গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে গেছে। অটোমেটিক সে লাফ দিয়ে পানিতে পড়লো। একটু ঘাটটা দেখাই দিই। রুমে চলে যান, আমি আসতেছি। যখনই রুমে ঢুকি তখন ওই ফয়সালি আমাকে সালাম দিতেছে, সালাম আলাইকুম ভাই। রুমের মধ্যে? হ্যাঁ, রুমের মধ্যে। যে ভাই আপনি মাছ ধরে চলে আসলেন। আমার হাত থেকে তো মাছের সব কিছু পড়ে গেছে, জালটা ফেলে দিছি, তো বই একদম শেষ। যে আমার সাথে সারা রাত ছিল, আমি দেখলাম আমি হাত মুখ দিতে, সে পুকুরে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে গেল। তখন ঘরে এসে দেখি সে আবার দাঁড়িয়ে আছে। ও যখন ঘরে আসছিল ওর ড্রেসের অবস্থা কিছু ভিজানো, একদম শুকনা, আর শীতের রাত ছিল, ও একটা কম্বল জড়িয়ে আছে গায়ে। যাই হোক, এটা ওনার ভাষ্য মতে এখানে ঘটনাগুলো ঘটে রেগুলার। আর আপনি যেহেতু এখন এখানে থাকেন, এখন কোনো ঘটনা কি ঘটে কিনা? প্রতিনিয়তই ঘটে এরকম ঘটনা। যেমন তাহলে আমরা অনেক জেলেরা আছে,
ওরা অনেক সময় ভয় ভয় তাহলে আমরা জেলেদের কাছে কিছু কথা জিজ্ঞেস করবো, যারা মাছ মারতেছে এখানে সরাসরি বা মাছ নিয়ে আসে যারা, এখানে প্রচুর কোটি কোটি টাকার মাছ বেচা কেনা হয়, কিন্তু প্রচুর মাছ এখান থেকে মাছ ঢাকা কারণ বাজারে যায়, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যায় আর কি। তো আমরা জেলেদের কাছ থেকে কিছু ইন্টারভিউ নিব, ওরা কি দেখে সেটা বলবো। আশিক এটা হ্যান্ডেল করবে। দাঁড়া, আচ্ছা ইয়ে আমরা এখন যেহেতু লাইভে আছি ভাই, একটু মাছটা দেখতে পারি ভাই? এখানে কত বড় বড় মাছ আর ছোট মাছ দুটি আছে, পাবো না? ওনারা সারা রাত এখানে মাছ নিয়ে আসে উঠে উঠে তাদের। এই যে আরো মাছ আসতেছে ভাই, একটু মাছটা দেখি। এই যে কাতল মাছ, চিতল মাছ, কি কি মাছ, পোনা মাছও আছে, একটা মাছ শোল মাছ পড়ে গেছে। আচ্ছা আমরা একটু ভিতরে যাই, দেখি যেখান থেকে মাছটা আসে। আসলে খুবই এখানে আসলে মাছের যে গন্ধ, খুবই দুর্গন্ধ। তো এখানে কারণ প্রতিদিনই মাছ মারা হয়, আপনারা দেখতে পাচ্ছেন কত মাছ, নৌকা ভর্তি মাছ। এখানে বড় মাছও আছে, এই চতুর্দিকে মাছ। এখানে আপনাদের যারা শহরে থাকেন তারা এই দৃশ্য কোনোদিন দেখেন নেই, বাট হয়তোবা বই খাতায় আপনারা দেখছেন বা বই খাতার মধ্যে পড়ছেন। এখানে নোংরা পানি, আসলে কি বলবো, খালের পানি আসলে। আচ্ছা আমরা একটু পরে ইন্টারভিউ নিব, একজন মাঝির ইন্টারভিউ নিব যারা দেখছে কিছু জিনিসপত্র। এখানে আমরা পুরাটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, এই পুরা ফিশারিটাই ঘুরে ঘুরে দেখাবো। আমরা কিছু পাই কিনা এখানে দেখি। সবাই বলতেছে এটা হন্টেড বা এখানে কাজ করে। এখানে একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গাটা একটু দূরে এখান থেকে, সেখানে আমরা যাব। আর রাজু কিছু কথা বলবে, কিছু রয়েছে। আর সুয়েলের ঘটনা এখানে আছে কিছু। আমরা একটু অন্যদিকে হাঁটবো এখন আর কি। ওরা এখানে রাত্রেবেলা থাকে, ওদের বাসা বাড়ি দেখেন তালামারা, এখানে তাদের বাড়ি ঘর। এখানে রাত্রেবেলা তারা ঘুমাইতে আসে। এখানে সবাই ওরা সবাই শ্রমিক, সারা রাত কাজ করে, পরে ভোরবেলা তারা ঘুমায় আর কি। এখানে সবাইকে বলতে পারেন পাহারাদার। তারা এখানে রাত 12টা পার হয়ে গেছে, তারা এখানে থাকে, রান্না বান্না করে তারা। এই যে আমরা এখানে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেকেই বলতেছে তারা অনেক কিছু দেখে রাতের বেলা, তাদের কাছে আমরা যাবো একটু পরে। ওরা কিভাবে থাকে আপনারা দেখেন, ওরা এইভাবে থাকে এবং তারা লাইট কখনো নিভায় না। তাদের কথা হচ্ছে যে রাতের বেলা যদি লাইট নিভায় তাহলে তাদের উপর নাকি কি জানি হামলা করে, এই জন্য তারা রাত্রে লাইট নিভায়। এবং এইখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি দর্শক, এই একটা দরজা আছে, বিশেষ দরজা। এই দরজার বাইরে কেউ যায় না রাতে 12টার পরে। ওদের কথা হচ্ছে যে রাতে 12টার পরে এই গেট নাকি ক্রস করা ঠিক না, এই গেটের বাইরেই নাকি সমস্যাগুলো হয়। গেটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর আছে, সবকিছু আছে, সারা রাত এখানে মানুষ কাজ করে। তো আমরা যেখানে যাওয়া নিষিদ্ধ সেখানে আমরা যাব, আমরা সেখানে যাব। আমাদের সাথে রাজু আছে, সেখানে কাজ করে, সে আমাদেরকে পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। বাকিটা আল্লাহ ভরসা। আমরা আগাচ্ছি আস্তে আস্তে। দেখেন এই ঘরে কেউ থাকে না, এই ঘরটা অ্যাবান্ডান্ট। শুধু দিনের বেলা লোক থাকে, শুধু দিনের বেলা লোক থাকে, রাতে কেউ থাকে না। এখানে রাতে কেউ থাকে না। এখানে সম্পূর্ণ নিষেধ, এই জায়গাটা আসা সম্পূর্ণ নিষেধ, এখানে আসা নিষেধ। আমরা যেহেতু ঢোকার সৌভাগ্য আমাদের হয়েছে শুধুমাত্র রাজু ভাইয়ের জন্য। এখানে দেখেন বাঁশ দিয়ে তারা গেটটাকে আটকে রাখছে। এটাতে কোনো দরজা মানে লক বলতে কিছু নেই। আমরা সামনের দিকে আগাবো। আমরা কিন্তু হাওরের এখন মাঝখানে, যেহেতু শীতকাল সেক্ষেত্রে এখানে পানি এখন নাই। গরমকাল হলে পানি পেতেন, মানে এখানে পুরোটাই ডুবে যায় পানিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই কাঁটাগুলা, তারা এখানে এগুলা ফেলে রাখে, বিভিন্ন ধরনের কাঁটা, এগুলো তারা বিলের মাঝখানে দেয় মাছকে প্রোটেক্ট করার জন্য। আমরা একটু পরেই আরো গভীরে যাব বিলের, যেখানে প্রচন্ড জঙ্গল টাইপের, গাছের জঙ্গল টাইপের। এখানে আমরা এই পুরাটাই কিন্তু মেঠো পথ, মাটির রাস্তা। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো মাছগুলা কিভাবে রাখা হয়, কিভাবে মাছগুলাকে মানে সেভ করা হয়, কিভাবে মাছ ট্রাকে তোলা হয়। এই সমস্ত ঘটনা আমরা আপনাকে একটু পরে দেখাবো। কারণ তার আগে আমরা একটা স্টোরি শুনবো, এখানে যে কাজ করে ওদের রাজুর স্টোরিটা বাকি আছে একটু, ওটা স্টোরিটা শুনবো আমরা। সেটা আশিক হ্যান্ডেল করবে এখন। আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় আসছি। আপনারা দেখেন এখানে, আপনারা যারা ঢাকায় থাকেন
বা যারা শহরে থাকেন তারা এই জিনিসগুলো কখনো দেখেননি সরাসরি, হয়তো বা অনেকে দেখেননি, অনেকে দেখছেন। এগুলো হচ্ছে গাছ, ধান গাছ। আমরা একদম চলে আসছি, মানে কি বলবো, একদম বিলের ঠিক মাঝখানে চলে আসছে। অন্ধকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না, শীতের মধ্যে পুরোটা রাস্তা হয়ে গেছে। এই সময় এখানে কোমরের উপরে পানি থাকে, মানে 6 ফুটের উপরে পানি থাকে এখানে বর্ষাকালে। না, তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি পানি থাকে। 15 ফিট পানি থাকে এখানে। এখানে 15 ফিট পানি থাকে। এখন এখানে পানি নেই, একদম শুকনা ডাঙ্গা, আপনারা দেখতে পাচ্ছেন একদমই শুকনা। ঠিক আছে, আমরা রাজু ভাইয়ের ঘটনাটা শুনবো এখন, সেটা আশিক ভিডিও করবে আমাদেরকে। হ্যাঁ রাজু, এরপরে কি হলো? তারপরে আমি যখন 5 মিনিট সময় কেটে গেছে, আমি প্রায় কিছু কোনো কথাই করতে পারছি না, বলতে পারতেছি না, বা ওরা যে আমার সাথে কথা বলতেছে সেটাও আমি শুনতেছি না। 5 মিনিট পরে আমি যখন স্বাভাবিক অবস্থায় আসলাম, তখন আমার পাশের লোকজন জিজ্ঞেস করলো যে ঘটনা কি। পুরো ঘটনাটা খুলে বললাম যে ফয়সাল ছেলেটা আমাদের সাথে ছিল, সে পুকুরে নামছে, সারা রাত আমাদের সাথে মাছ ধরছে, পুকুরে নামছে, এখন এসে তারা দেখতেছি এখানে। সে বললো না, সে তো সন্ধ্যা থেকেই আমাদের সাথে আছে। তাহলে যে লোকটাকে দেখছেন সে কি ছিল? যাকে আপনারা দেখছেন আপনার কি মনে হয় সে কি ছিল? আমার তো মনে হয়েছে যে ওই যে শুনছি জিন ভূত এগুলো হতে পারে। আচ্ছা, কিন্তু সে তো মানুষ রূপে ছিল আমাদের সাথে, মানুষ রূপে ছিল। এরকম আসলে দর্শকরা অনেক ঘটনা এরকম ঘটে। আমরা যদি আপনার যারা গ্রামে থাকেন, তারপর গ্রামে যান, আরেকটু বলি আমি, আমরা যে মাছ ধরছিলাম অনেক মাছ, আমাদের স্থানীয় ভাষায় এটাকে বলে খলই। খলই, এটা জুড়ির মতো হয়, ধরেন এক একটা খলইতে আপনার 10-15 কেজি মাছ রাখা যায়। আচ্ছা আচ্ছা, এরকম 3টা খলই ছিল আমাদের সাথে, 3টা খলই ছিল ফুল, একদম মাছে ফুল ছিল, মাছে ভরপুর ছিল। হ্যাঁ একদম ভরপুর ছিল। যখন আমার সেন্স আসে তখন আমি দেখি যে খলইগুলা খালি। এটা কি শুধু আপনি খালি দেখছেন নাকি সবাই খালি? সবাই খালি দেখতেছে, একদম শুকনা, মানে মনে হচ্ছে কোনো মাছই হ্যাঁ নেই। কোনো মাছই নেই, এবং ওটাতে যে পানি বা কাদা লাগছে এরকম কোনো চিহ্নই নাই। এই 3টা খলই ভরা ছিল মাছে, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি একটা দিবেন? মাছও নেই। এটা আসলে বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি কি দিব যায় না, এটা ওনার ভাষ্য মতে উনি খলই মানে হচ্ছে যেখানে মাছ রাখা হয়, এটা সবাই খালি টুকরির মতো বড় সাইজের 15 কেজি মাছ, মানে মনে হচ্ছে কোনো মাছই নেই। কোনো মাছই নেই। ওনার ভাষ্য মতে হচ্ছে উনি যে ঘটনাগুলো বললো, ওনার ভাষ্য মতে উনি রাইট। আমরা সেই ব্যাখ্যাটা খুঁজতে যাব না, কারণ হচ্ছে এটা লাইভ শো, কারণ অনেক সময় অনেক কিছু ব্যাখ্যা পাওয়া যায় না। ছিল বিলের ছোট আসলে আমরা যদি লাইভে আসতে পারতাম আপনাদের জন্য খুব ভালো হতো। এই যে খালটা, ওই খালটা একদম বিলে চলে গেছে। হেমন্ত সিজন, শুকনা সিজনে আমরা যখন বিলটা করি, ফিশিং করি, একদম শুকাই ফেলি, তখন অনেক সময় দেখা যায় যে এই একদম শুকাই গেছে, যে রাত্রে আমরা শুকাই ফেলছি বিলটা, সকালে মাছ ধরবো। এমনও হয় যে সকাল হইতে হইতে আবার বিলটা পানিতে পড়ে গেছে। এটা পানির কারণে হতো, জোয়ার ভাটার কারণে। এখানে জোয়ার ভাটার কোনো সিস্টেমই নাই, দেখেন পুরো হাওরে শুকনা, এখানে কোনো লিঙ্ক নেই, অন্য নদী বা খালের সাথে কোনো লিঙ্ক নেই। মানে এই বিষয়টা সবাই দেখে এখানে। আমরা এখনো কোনো বিলটা শুকাই মেশিন দিয়া, সকালে আমরা এখনো আবার খুঁজে পাইনি। আমরা চেষ্টা করবো খুঁজে বের করার। আসলে এখানে সবাই ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, মুখে হাসি থাকলেও চেষ্টা করছি নিজেকে হালকা করার। আমার সাথে মুসা আছেন, ওনার স্টোরি আছে, উনি শিক্ষিত মানুষ এবং উনি বিজ্ঞান ভিত্তিক মানুষ পুরাপুরি, ওনার স্টোরি থাকবে আর উনি বলবে একটু পরে ঘটনা। আমরা একটু আগে যেতে পারি, আশিক চলেন দেখি কি আছে। আরেকটা বলে, আপনারা তো আসতেছেন ভালো, ডান বাম বেশি তাকাবেন না, সোজার মাটির দিকে তাকিয়ে। ডান বাম তাকালে কি হয়? অনেক সময় অনেক কিছু দেখে ফেলতে পারেন, ভৌতিক কিছু দেখে ফেলতে পারেন। এটা দেখার জন্য তো আমরা আসছি। সমস্যা নেই, আমরা ডান বাম তাকাবো না, মাঝে মধ্যে তাকাবো। এখানে একটু সাবধানে আসেন, এখানে কিন্তু খুব ময়লা, নোংরা অবস্থা। দর্শক, আমরা যেখানে আছি আসলে এটা সুনামগঞ্জেরও একটা প্রত্যন্ত জায়গা, যেখানে ঠিক মতো এখন বিদ্যুৎ তো আসেনি, এখানে সোলার ইউজ করা হচ্ছে, মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না। মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। এই কথাটা মুসার ছিল, ও আমার কিন্তু বাল্যকালের বন্ধু, খুব জিনিয়াস। যেদিন আমি বিপদে পড়ছিলাম ওইখানে, এই তখন মোবাইলে কাউকে কল দিতে পারিনি। একটু সামনে এসে বলেন আমি যেদিন এখানে আসলাম, যেদিন আমার মানে যেদিন প্রবলেমে পড়ছিলাম আর কি, সেদিন কিন্তু আমি মোবাইলে কাউকে কল দিতে পারিনি, নেটওয়ার্ক একদম। কিন্তু আমরা এখন নেটওয়ার্ক পাচ্ছি, এখন অল্প অল্প পাওয়া যাচ্ছে। আমাদের লাইভটা খুব কষ্ট হইতেছে, লাইভে আসতে বারবার বন্ধ হয়ে যেতেছে। একটা কথা দর্শক বলে দেয়, আমাদের প্রতিবারই লাইভে আসতে কষ্ট হয়, কারণ আমরা এমন এমন জায়গায় চলে যাই যেখানে নেটওয়ার্কে ঠিক মতো পাওয়া যায় না। এই জন্য আমরা দুঃখিত, আসলে দুঃখিত অবশ্যই। তাছাড়া আমরা মোবাইল কোম্পানিকে বলবো, আপনারা যারা ভিডিও দেখতেছেন, কোম্পানির অনেক লোকজন আছেন, আপনারা একটু নেটওয়ার্ক একটু বাড়াই দিন, যাতে আমাদের 3Gটা ভালো মতো কাজ করে। শুক্রবারে রাত্রেবেলা, যাতে আমরা নেটওয়ার্ক ভালো পাই। এই জায়গাটা কেমন জানি একটু আসলে, এই জায়গাটা ওই আমরা যেখানে ছিলাম আলোতে ছিলাম, এদিকে কিন্তু দরকার ছাড়া মানুষ বেশি যায়ও না। আচ্ছা, আমরা যেখানে আসছি রাজু, আপনারা যেখানে কাজ করেন, আমরা যেখানে আসছি জায়গাটা কতটুকু সেফ আপনি মনে করেন? কারণ অলরেডি রাত্রে 12টা পার হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি নদীর দিকে। এটা
আমরা যারা এখানে কন্টিনিউ কাজ করি আমাদের জন্য এটা সেফই মনে হয়। আমরা যদি সেফ মনে না করি তাহলে কাজ দেখতেই তো অভ্যস্ত হয়ে গেছে। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আমরা সকালে মেশিন দিয়ে শুকাইছিলাম, পানি ছড়াই ফেলছিলাম, আবার দেখেন রাতে রাতে পানি চলে আসছে। বোঝা যাচ্ছে না, হালকা হালকা এখানে একটু বলে বোঝার দিই ট্রাই দর্শকদেরকে, এখানে একটা খালের মতো আছে, তারা পানি দিয়ে শুকাই ফেলছিল, এখন এখানে পানি ঢোকার কোনো রাস্তা নেই, তাদের ভাষ্যমতে এখানে পুনরায় পানি চলে আসছে। না, এরকম কিচ্ছু নেই। এটা আপনি যদি এটা দিনের বেলা আসতেন তাহলে আপনি হেঁটে দেখতে পারতেন, ওখানে হাঁটু পর্যন্ত কাদা আছে, আর এরকম কোনো চূড়াবালি বা কাদাটা কি মানুষ আসলে ইয়ে বলে, হ্যাঁ চোরাবালি বলে থাকে অনেক সময়, কাদা অনেক সময় ভুল করে চূড়াবালি চূড়াবালি বলে আসলে ফেলে। কাদা, স্বাভাবিক কাদা। এটা যে পাতাল থেকে পানি উঠবে এরকম কিছু নেই। কিন্তু এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কারণ পানি যদি শুকায় যায় মাটির নিচ থেকে পানি উঠতে পারে অনেক সময়, হ্যাঁ সমস্যা নেই। আমরা এখানে ঠিকমতো দেখতে পাচ্ছি না, আমরা একটু সামনে আগাবো। এখানে নিচের দিকে দেখো আশিক, নিচে কিন্তু পুরাটাই মাটি, এই যে ভেজা আমরা আমার পাড়া দিলে সঙ্গে কিন্তু করা। ভিজে যাচ্ছে। আমি এখন বুর্জুটা কিনতে পারিনি, কিবরিয়া ভাই বলছিল বুর্জুটা কিনছি একটা বছর, কিন্তু এখন পড়ার সৌভাগ্য হয় নাই। করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা আমাদেরকে দেখতেছেন, আপনাদের মাঝখান থেকে আমরা প্রতি শুক্রবার একজন করে বা দুজন করে গেস্ট নিয়ে আসবো, আপনাদের পরিচিত হন্টেড প্লেসে আমরা যাবো। তখন সবসময় কিন্তু এমন হয় না যে আমরা জিনকে দেখতেই পারবো বা ভূতকে দেখতেই পারবো, অনেক সময় ফিল আসে, আমরা ফিল করি, আমার সাথে সাথে যারা থাকে গেস্টরা তারাও ফিল করে অনেক কিছু। ওই যে দূরে একটা ঘটনা ছিল বলছিলেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সুয়েলে একটা ঘটনা ছিল এখানে, এই জায়গাটা নিয়ে। এই জায়গাটা সুনামগঞ্জ থেকে প্রায় 8-10 কিলো দূরে, একদমই প্রত্যন্ত অঞ্চল। এই পাশে হচ্ছে মেঘালয়, আরো বেশি 10 কিলো বেশি হবে। এই পাশে হচ্ছে মেঘালয় পাহাড়। এখন দেখা যাবে না, রাতের বেলা দেখা যাবে না। পূর্ণিমার সময় যদি কোনো হন্টেড প্লেসে যাই তখন আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। পাশে মেঘালয় পাহাড়, পাশে ইন্ডিয়া। আমরা এখান থেকে আমাদের ইন্ডিয়া প্রায় 8 কিলো মনে হয় না, প্রায় 8 কিলো দূরেই আমাদের ইন্ডিয়ার বর্ডার। আমরা একদমই বর্ডারের কাছে চলে আসছি, বাংলাদেশের একটা শেষ প্রান্ত। আপনার ম্যাপ দেখলে দেখবেন সুনামগঞ্জ সিলেটের পাশে একটা জায়গা, একদমই কোনায় একটা জায়গা, কোনার ম্যাপের কোনায় পড়ছে ডান দিকে। তো মেঘালয় পারে, অনেকে অনেক কিছু বলে। এই জায়গাটা, বিশেষ জায়গাটা আমরা আসার, ঢাকা থেকে এখানে আসার কারণ হচ্ছে এই যে স্পেশাল যে বিলটা, এখানে প্রচুর মাছ উঠে, প্রচুর মাছ, এবং এত মাছ উঠে এখানে, এই মাছটা সারা বাংলাদেশে যায়। সেটা আমরা আপনাদেরকে দেখাবো একটু পরে, মাছ কীভাবে ট্রাকে লোড হয়। তো যেহেতু আমরা জানি যে মাছ নিয়ে অনেক বইয়ে অনেক কাহিনী আছে, জিনদেরকে নিয়ে বা ভূতদেরকে নিয়ে, বা আপনারা দেখবেন রান্না করে মাছ রাখেন, মাছ রাত্রেবেলা রান্না করছেন, ওই রাতে অনেক কিছু ঘটে যায় আপনাদের সাথে। তো এই মাছ নিয়ে অনেক স্টোরি আছে, আমরা আস্তে আস্তে আপনাদেরকে জানাবো। যেহেতু আমরা নতুন লাইভ করতেছি, আমরা যত আগাবো তত আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, আমরা আরও শিখবো, আপনাদেরকে কীভাবে আনন্দ দেওয়া যায় সেটাও চিন্তা করবো। আসলে আনন্দ না, ভয় দেখানো যায় সেটা চিন্তা করবো। এটা ভয়। সুহেল, আপনার ঘটনাটা একটু বলেন যদি। এটা হচ্ছে বছর 2 আগের ঘটনা আর কি। এখানে পুরো, আচ্ছা আপনি আগে পরিচয় দেন, আপনি কি করেন? আমার নাম সোহেল, আমি ব্যাংকে চাকরি করি। আচ্ছা, এখানে একজনের সাথে আমাদের পরিচয় হচ্ছে, আমাদের সাথে উনি আসছে, উনি আমাদের গেস্ট, সুনামগঞ্জে থাকে, উনি ওনার পরিচয় দেখ। আমার নাম সোহেল, আমি ব্যাংকে চাকরি করি। আপনার নাম সোহেল? হ্যাঁ হ্যাঁ সোহেল। আর এখানে যে সিকিউরিটির দায়িত্ব, হোম সিকিউরিটির দায়িত্ব, সে আমার বন্ধু মানুষ। তো সে শনিবারে যখন প্রায় আমি তার দাওয়াতে এখানে আসতাম, প্রতি শনিবার আপনি এখানে আসেন? প্রায় প্রতি আজকে যেহেতু শুক্রবার, আজকে আমরা আসছি, কিন্তু আপনি এত রাত্রে 12টার পরে আপনাদের আমাদেরকে সময় দিয়েছেন, এটাই আমরা অনেক খুশি আর কি। ধন্যবাদ। আপনি কি রাত্রেবেলা এখানে থাকেন? আর আমার মনে হয় যে আমার কাহিনীটা আপনাদের জানানো দরকার, সেই জন্য আমি আসলে নিজের আগ্রহে আপনাদের সাথে সময় দিচ্ছি। ধন্যবাদ, আমরা জন্য অনেক মানে আপনাদের উপরে গ্রেটফুল যে আপনি আমাদেরকে বলতেছেন। এখানে আসলে কি হয় রাত্রেবেলা? আসলে এখানে কি হয় বিষয়টা আসলে অদ্ভুত, এখন অনেক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করাটা আসলে খুব কঠিন বিষয়। তবে আমি আমার ক্ষেত্রে করে যাওয়া একটা ঘটনা বলতে আমি চাই, সেটা আপনারা কীভাবে নেবেন সেটা আপনারা জানেন। সেটা হচ্ছে বছর 2 আগে ঘটনা। আমি আসছি এরকমই সময় কাটানোর জন্য আসছি। তো হঠাৎ করে পোকা বেড়ে গেল এখানে, বুঝলাম অনেক পোকা। এই জায়গাটা এরকমই হঠাৎ করে পরিস্থিতি চেঞ্জ হয়ে যায়। তো অনেক পোকা চলে আসে, সমস্যা নেই, আমরা পোকা টোকা গলি মারি, আমরা শুনি কাহিনি। তো এখানে সময় কাটাচ্ছি, তখন প্রায় 10:30 পৌনে 11টার মধ্যে বেজে গেছে। কি জানি শব্দ হচ্ছে, আসে সুন্দর হচ্ছে, শুনতে পেতেছি। পৌনে 11টার মধ্যে বেজে গেছে। তো আমার একটু নিঃসঙ্গর বিরোধ আমার খুব ভালো লাগতো, একা একা থাকতে ভালো লাগতো। বিশেষ করে জ্যোৎস্না রাতে, মানে যখন চাঁদ পরিপূর্ণ থাকে আকাশে, আমার ওই সময়টা আমার খুব ভালো লাগে। আজকের দিনটা ঠিক এরকম একটা ভালো লাগার মতো একটা রাখা। তো আমি একটু সামনে গেলাম আগে সবার থেকে, মানে এখান দিয়ে সামনে গেছেন আগে? ঠিক এই রাস্তা দিয়ে সামনে একটু দর্শকদেরকে দেখা দাও, সামনে আসলে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কিছুই, আমাদের খালি পোকা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আমাদের কষ্ট হয় যে রাত্রেবেলা আপনাদেরকে লাইভে নিয়ে আসি, ঠিক মতো দেখাতে পারি না অনেক কিছু।
এখানে বিশাল বড় জায়গা, একটা মাঠ, মানে মহাসমুদ্রের মতো একটা এলাকা, মানে এই পার থেকে ওই পার দেখা যায় না। এই যে দেখেন, আচ্ছা, তারপরে এদিকে একটু ক্যামেরাটা নিয়ে আসো, উনি একটু বলবে লাইভে আমাদেরকে তারপর উনি কি দেখছে এখানে। আমি একটু সামনে এগিয়ে গেলাম, ক্যামেরা কাছে চলে আসে, কথাগুলো আমার সামনে এগিয়ে গেলাম। দর্শকরা শুনবে না। আমার খুব ভালো লাগতেছিল, একটা নাতিশীর্ষ আবহাওয়া, একটা মৃদুমন্দ বাতাস, মানে আমাকে যেমন একটা পাগলের মতো টানা শুরু করছে। আমি সামনে গেলাম, সামনে হঠাৎ দেখলাম যে একটা নৌকার মধ্যে খুব সুন্দর একটা মেয়ে বসে, নৌকার মধ্যে মেয়ে বসা। খুব সুন্দর একটা মেয়ে। তখন অনুমানিক কয়টা বাজে? তখন মানে এটা আপনার 11:30টার মতো হয়ে যাবে। রাত্রে 11:30। হ্যাঁ, 11:30 হয়ে যাবে, ঠিক আছে। তো আমি একটা কিউরিওসিটি থাকলো, আর মনের মধ্যে একটা ভাব ছিল, একটা সুন্দর তরুণী এত রাতে বসে আছে, এই বিষয়টাকে আমি বললাম যে এখানে কোনো বসত বাড়ি আছে না। আচ্ছা আচ্ছা। তো আমি একটু সামনের দিকে আসতে পারলাম। এখন সামনে যতই যাই দেখা যায় যে আমি মেয়েটার কাছে দেখতে পাই না। মানে আপনি যত কাছে আছেন মেয়েটা তত দূর দূরে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু আমি মেয়েটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। মেয়েটা এত সুন্দর, মানে এত আকর্ষণীয় যে আমি আসলে কল্পনাতে এরকম মেয়ে আমি কখনো মানে মেয়েটা দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। আমাকে যেমন একটা মানে পাগলের মতো আমাকে টানতেছে, একটা মোহ তৈরি হয়ে একটা মোহ তৈরি হয়ে গেছে, এক ধরনের হিপনোটাইজের মতো। হিপনোটাইজের ধরতে পারেন, ঠিক জানি না আপনারা কিন্তু বিজ্ঞানে কীভাবে ব্যাখ্যা দিবেন। আমি সামনে যেতে লাগি। কত সময় আমি মেয়েটাকে উদ্দেশ্য করে সামনে হেঁটে গেছি সেটা আমার আসলে খেয়াল নাই। আচ্ছা। তো হঠাৎ একটা সময় হাঁটতে গিয়ে আমি একটু হুঁচট খাবো, হুঁচট খাওয়ার পর আমার সঙ্গীত ফিরে এলো যে আমি কোথায় আছি। পিছন দিকে তাকিয়ে দেখি যে আমার যেখানে আমি মানে এতবেলায় থাকি, বা আমার বন্ধুরা যেখানে থেকে, এটা তো এই জায়গাটাই একটু দেখা তো ক্যামেরাতে, এটা এই জায়গাটাই উনি থাকেন। এই জায়গাটা এখানে কিন্তু পুরো বিলটাকে আপনার অবজারভেশন করা হয়। এখানে কিন্তু সোলার সিস্টেম করা, মানে সারা রাত এখানে ওই মেশিন চলে, মাছ মারা হয়, মাছগুলো গোছানো হয়, এগুলো ঢাকায় পাঠানো আমি হয়। দেখলাম যে এটার আলো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, মানে এত দূর চলে গেছেন, আমি আলো দেখতে এত পাচ্ছেন দূর না। চলে গেছি। তখন বুকে ছোট্ট আমার একটা বাড়ি মনে স্বাভাবিক। মানে আমি আসলে মানে আমার ক্ষেত্রে মানে হচ্ছে এটা কি, ঠিক আছে। তখন আমি একটু নিজেকে একটু থমকে একটু চিন্তা শুরু করলাম যে আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি, আমার কাছে মনে হলো। তখন কি আমি কি মেয়েটাকে দেখার জন্য আমি আর সামনে যাবো, নাকি আমার এখনো বের করা দরকার? মন বলতেছে যে আমি এখনো দৌড়ে পড়ি, কিন্তু আবার মনে হচ্ছে না, একটু ঠাই দাঁড়িয়ে দেখি যে আসলে ঘটনাটা শেষ পর্যন্ত কি হয়। এরকম ভাবা মুহূর্তে দেখলাম যে মেয়েটা আমার দিকে চলে আসছে, আপনার দিকে চলে আসছে। ভাই কি বলবো, তখন আমার গায়ে লোম খাড়া হয়ে গেছে, এবং আমার মানে সারা এই যে বিশাল এই জনশূন্য মানুষ, আমি আমার কলিজার শব্দটা ভিতরে যে শব্দটা, হার্টবিটটা আমি একবার পুরো শুনতে পাচ্ছি, ঠিক আছে। আসলে মানুষ যখন ভয় পায় তখন সে অনেক কিছু শুনতে পায়। এই জায়গাটাতেই সোহেল ভাই পড়েছিল, মাটিতে পড়েছিল, আমি তারপর- আর লোকজন নিয়ে এসে ওনাকে ভেতরে নিয়ে না মানে এটা কখন পড়ছেন? না, তারপর আমি বলি, তারপরে মেয়েটা যখন আমাকে কিছু মোহনীয় ভঙ্গিটা শুরু করলো, তারপর আমি ঠিক জানি না পুরো, মানে মেয়েটা যখন পুরো কাছে চলে আসলো, তারপর দেখলাম যে আমি আমার সব কিছু অন্ধকার হয়ে গেল। তখন কি আপনি অজ্ঞান হয়ে গেছিলেন? সেই আচ্ছা, এই বিষয়টা কেন ঘটে আমি জানি না। প্রতিটা মানুষ যখন ভয় পায় বেশি তখন তারা সেন্সলেস হয়ে যায়। বিভিন্ন স্টোরি, বিভিন্ন রেডিওতে আপনারা শুনবেন যে ভাই আমি দেখার জন্য প্রস্তুত ছিলাম না, বা অজ্ঞান হয়ে গেলাম। আসলে আমি এত কিছু দেখছি আমার জীবনে, একদিন আমার লাইফের কাহিনী বলবো, আমি কোনোদিন অজ্ঞান হলাম না। মানুষ কিভাবে অজ্ঞান হয় আমি জানি না। আসলে এটা সম্ভবত ভয়ের কারণে, ভয়ের কারণে অনেক সময় হয় আমাদের। আমরা জানি যে মানুষ ভয় পায়, আনন্দ পায়, কষ্ট পায়, পুরোটা হচ্ছে ভিটামিনের কাজ, ব্রেনের ভিটামিন। ভিটামিন যখন নিঃসরণটা কমে যায় বা বেশি অতিমাত্রায় হয়ে যায়, তখনই মানুষ সেন্সলেস হয়ে যায়। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আচ্ছা, হতে পারে। তো পরবর্তী কাহিনীটা আমি বলি। পরে আমি দেখলাম যে আমার মাথায়, মানে আমার চোখের মধ্যে পানি ছিটে দিয়েছে। রাজু বলতেছে যে সোহেল ভাই আপনি কি হয়েছে, এরকম অবস্থা কেন? আমি আমার কি হয়েছে আমি জানি না, আমি এই কাহিনী, এই অবস্থা, আমার ক্ষেত্রে এরকম কোনো ঘটনা নেই, কারণ আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ। আমার ক্ষেত্রে এরকম একটা হেলোজেশন ঘটলো নাকি? আপনি তো ব্যাংকে জব করেন, হ্যাঁ, আপনি কি এগুলো বিলিভ করেন? আমি আসলে বিলিভ করি না, কিন্তু ওই দিন এই ঘটনাটা মানে কেন আমার জীবনে ঘটলো ঠিক আমি আপনার প্রশ্ন করেছি, আপনি কি সায়েন্স স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, সায়েন্স স্টুডেন্ট ছিল। আপনার সাবজেক্টে রসায়ন ছিল? হ্যাঁ, রসায়ন ছিল। আচ্ছা, এগুলো আমি বলে দিয়ে হয়ে যায়, এটা আসলে এটা আজবের কিছু নাই, এটা অন্ধকার ডিলমারি আর কি। তারপর আপনি সায়েন্সের ছাত্র, রসায়নের ছাত্র, আপনি এগুলো বিলিভ করেন একটা মেয়ে ছিল, এটা কি কিভাবে? আমি যে বিষয়টা বলি, তবে আমি জানি যে মানুষের একটা অতীন্দ্রিয় একটা জগৎ আছে, সেটা আমি অত্যন্তীয় জগৎ। হ্যাঁ, মানুষের ওই জগতে অনেক কিছুই ঘটে। হয়তো এটা খুব ইম্পর্টেন্ট কথা উনি বলছেন, মানুষের অত্যন্তীয় জগৎ থাকে, এটা আমি রেডিওতে বলি সবসময়। সেই জগৎ সম্পর্কে আমরা এখন জানি না। আমার মনে হয় আমার ওই সময়টা ওই জগৎ নিয়েই কোনো একটা ঘটনা ঘটে গেছে। যাক, পরবর্তীতে আমার সেন্স পেয়ে আসলো, আমি বাসায় চলে গেলাম। আমি
প্রায় 2 দিন আমি খুব জ্বরে 2 দিন জ্বর ছিল জ্বর ছিল। আমি পরে রবিবারে আমি ছুটি নিয়েছিলাম, রবিবারে আমি সোমবারে, মঙ্গলবারে আমি জয়েন করছিলাম আর কি। তো কিন্তু আমার ভিতরে কিউরিওসিটিটা আরো তীব্রভাবে জেগে উঠলো যে কেন আমার কেন সাথে দেখলেন এটা? কেন এটা ঘটলো, কেন এটা ঘটলো। তো যাক, পরের শুক্রবারে আমি আমার বন্ধুর সাথে আমি আবার মিট করলাম, বললাম যে হোসেন, ওর নাম হোসেন, পুরো সিকিউরিটি দেখতো। আমি তো বন্ধু যে এরকম ঘটনা একটা শব্দ পাইতেছেন? যেমন এই দূর চিকা শব্দ হবে। আমার কাছে বিষয়টা এত বাস্তবসম্মত মনে হয়েছে, এত বিশ্বাস এত বিশ্বাসযোগ্য রিয়েল মনে হয়, রিয়েল মনে হয়েছে যে আমার কাছে আচ্ছা আমরা একটু আগাবো, উনি যেখানে মেয়েটাকে দেখছে আমরা সেখানে যাবো। এই যে নৌকাটা দেখুন না, ঠিক এরকম একটা নৌকা। আচ্ছা, যেহেতু অনেক দূর আপনি গেছেন, আমরা আমাদের একটা কথা বলে রাখি দর্শকদেরকে, সরি, আমাদের নেটওয়ার্ক খুবই সমস্যা করতেছে, এটা প্রতিবারই করে, এই জন্য আমি নিজে দুঃখিত। আমি আবার বলছি, মোবাইল কোম্পানি যারা আছেন তারা একটু যদি নেটওয়ার্ক একটু আমাদেরকে শুক্রবারে বাড়া দিতেন, এটা আমাদের জন্য অনেক উপকার 3G টা যদি একটু বাইরে যেত তাহলে আমাদের লাইভটা করতে সুবিধা হতো। তারপরে মনে হয় আমি একটু পুরো কথা বললে না আপনার ভালো লাগবে। হতো। আমরা হাঁটতে হাঁটতে শুনি, ক্যামেরাটা কাছে নিয়ে আসি যাতে লাইভে যারা আছে তারা শুনতে পায়। তারপর আমি হোসেনকে বিষয়টা বলার পর, হোসেনটাকে, হোসেনটা হচ্ছে পুরো সিকিউরিটি। আচ্ছা যে এখানে মেইন ইনচার্জ অফিসার, উনি নাম হচ্ছে হোসেন। হোসেন, আচ্ছা, যে যে ভাই বলো যে আসলে এখানে আসলে কিছু আছে কিনা। তারপর সে অনেকটা থমকে থেকে তারপরে আমাকে বললো যে আসলে এখানে একটা ঘটনা ঘটছে। আমার কি ঘটনা? এখানে আগে ঘটনা ঘটছে। হ্যাঁ, বলে যে এখান থেকে আমার ঘটনা তো 2 বছর আগে, তারও 2 বছর আগে। হ্যাঁ, 3 বছর। হ্যাঁ, আমি বললাম না এটা 3.5 বছরের মতো করে। আচ্ছা, যে এখানে এটা তো একটা একটা মাছ ধরার ঘাট, ঠিক না? সুন্দর একটা প্লেস, অনেক মানুষ এখানে দেখার জন্য আসে। আমরা যেমন দেখার জন্য আমার আসছি, জন্য দেখার জন্য আসে। শুনছি যেমন এই জায়গাটা, হ্যাঁ, আমরা চলে আসছি। এখন ঢাকা থেকে এরকম একটা পরিবার আসছিল। আচ্ছা, ওই বিষয়টা খুব সুন্দর মেয়ে হয়েছে, খুবই সুন্দর একটা মেয়ে ছিল। ঢাকা থেকে পরিবার আসছিল, খুব সুন্দর একটা মেয়ে ছিল। সুন্দর একটা মেয়ে ছিল। তো সে- আপনি একটু জোরে বলেন সোহেল ভাই, হ্যাঁ, আমাদের জোরে বলেন। ইয়ারা শুনতে শুনুন। তো ওরা এরকম এই দেখার চলে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করছে। সবাই পরিবার যারা আছে তারা তো যার যার দেখা দেখি নিয়ে ব্যস্ত, কেউ ওদিকে ডান দিকে দেখো, বাম দিকে দেখে ওই মেয়েটা। আমাদেরকে আরো ভিতরে যাওয়া ঠিক হবে? হ্যাঁ, যাই, সমস্যা, আমরা তো অনেকজন আছি। রাজুকে জিজ্ঞেস করবো, উনি যখন এখানে ইনচার্জে আছেন বা ইনচার্জের সাথে লোক এই কাজ করেন, আমাদেরকে যাওয়া ঠিক হবে কিনা? আমার কোনো ভয় নাই এখানে। আমাদের কোনো ভয় নেই, আপনাদের কোনো ইয়ে আছে না। তারপরে যেহেতু চলে আসছেন, আপনারা দর্শকদেরও দেখাইতেছেন লাইভ, আসেন দেখি আল্লাহ কি করে। আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আচ্ছা, আসলে আমার বিশ্বাস কিছু হবে না, হ্যাঁ, আমার বিশ্বাস এটা মনের মধ্যে, আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু এই সেই জায়গাটা যেখানে সুহেল ভাই অজ্ঞান হয়ে পড়েছিল, তখন এখানে আচ্ছা, একটু অল্প অল্প মাটিটা দেখা। কাদা ছিল, এই যে এই জায়গাটায়, এই জায়গাটাতে সুহেল ভাই পড়েছিল। আমি এবং আরো 2টা ছেলে ছিল আমার সাথে। তারপর মেয়েটা দেখতে কোথাও, সেখানে আমরা দেখতে যাচ্ছি আর কি। সেখানে দেখে আমি কিছু পাই কিনা। আসলে মেয়েটাকে আমি কোথায় থেকে দেখা শুরু করছি এটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো ওই সময়টাতে ছিল ঘরের মধ্যে। হ্যাঁ, তো আমাকে ওই জায়গায় পাওয়া গেছে, এটা মোটামুটি নিশ্চিত, যেহেতু আমাকে এখান থেকে উদ্ধার করতে হবে। তো যেটা হচ্ছে কাহিনী, যে ওই মেয়েটা থেকে যেমন সব দল থেকে আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পর দূরে কিছু দেখা যাচ্ছে, দেখাতে না, আমি কিছুকে দেখতে পাচ্ছি না। আপনাকে দেখাই, আমি জিনিসটা দেখতেছি। আমি কিছু অনেক দূরে 2টা বাতি আছে, দেখেন। বাতি না, মানুষের মতো অভাব দেখতে পাচ্ছি। না, ওইটা বাতি। বাতি তো দেখা যাচ্ছে, কিন্তু আমার কাছে ওই বাতির কাছে কিন্তু আমার কাছে কিছুক্ষণ আগে মনে হয়েছে ক্যামেরার সামনে দেখে যেন হাইটাই গেছে, পিছন দিয়ে, আপনাদের পিছন দিয়ে, হতে পারে, হতে পারে। পিছন দিয়ে, মানে পিছনে যখন আপনি সোহেল ভাইয়ের সাথে সোহেল ভাই যখন বলতেছিল তখন মনে হচ্ছিল যে পিছন দিয়ে কে জানি হাইটাই গেছে, 2জন মানুষ হাইটাই গেছে। এই জায়গাটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। ওই বাতির ঘটনাটা আমি বলি, এরকম অনেক বহু ঘটনা আছে যে বাতির পেছনে মানুষ যায় কিন্তু বাতিটা আর পাওয়া যায় না, খুঁজে। বাতিটা দেখানোর চেষ্টা করতেছি কিন্তু বাতিটা আসতেছে না, তো অনেক দূরে আছে, অনেক দূরে বাতি। চোখ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু আপনি সারা রাত হাঁটলেও বাতির কাছে যেতে পারবেন না। একটু বোঝা যায় মাঝে মধ্যে, দেখেন আপ ডাউন করতেছে। এই জায়গাটা সামথিং কিছু লাগতেছে আমার কাছে। রেজা ভাই, হ্যাঁ, পরে কাহিনীটা কি আপনি শুনবেন? হ্যাঁ, বলেন, আমি তো না, দর্শকরা শুনবে। হ্যাঁ, পরে যে বিষয়টা যেটা হচ্ছে যে ওই মেয়েটা দল থেকে আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পরে যখন একটু রাত যখন ঘুরে গেল, সবাই আবার ঢেরে মেটে ফিরে আসলো ওইখানে, কিন্তু মেয়েটার আসে না। মেয়েটার আসে না। তখন সবাই দেখলো যে ওদের মধ্যে থেকে মেয়েটা নেই। তখন সবাই দিক বিদিক ছোটাছুটি শুরু করলো, কোথায় গেল। পরে দেখা গেলো যে এই যে একটা নৌকার পাশে মেয়েটার লাশ পড়ে আছে। লাশ? এখানে তাহলে মার্ডার হয়েছে অলরেডি? না, লাশ মানে হতে পারে যে মার্ডার হতে পারে, হয়তো মেয়েটা সুইসাইড করছে। আপনাকে এবারে পুলিশকে খবর দিয়েছিলেন?
পরে তো এটা পুলিশ ঝামেলা হয়েছে। আচ্ছা, মেয়েটার গায়ে কি কোনো দাগ টাগ অথবা কোনো কিছু ছিল? কিছুই ছিল না। মেয়েটা মানে এমন হতে পারে যে মেয়েটা আমি আর একটু বলে রাখি, এখানে কিন্তু পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। এটা প্রশাসন থেকে নিষেধ দেওয়া হয়েছে, স্থানীয় লোকজনরা আমরা খুব দেখলে ভাগ্যবান, দেখে আমরা চলে আসছি নিষেধ এখানে। করে, সম্পূর্ণ নিষেধ এখানে আসে। আমার কাছে যেটা মনে হয় যে মেয়েটা হয়তো মানে বিল এমনিতে মাছ দেখে তার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। এই জিনিসটা সে কখনো দেখে নাই, হয়তো কাছাকাছি মেয়েটা সাঁতার জানতো না, হয়তো পা পিছলে নৌকা থেকে পড়ে গেছে, মারা যেতে পারে। বা এমন হতে পারে যে মেয়েটা হয়তো তার মনে একটা অতি কষ্ট দেখে সে আত্মহত্যা করতে পারে। মেয়েটা কোথায় আমাদেরকে দেখাতে পারেন? এটা আমার আসলে মনে আছে। আসেন, আমরা মনে হয় হাঁটতে পারতেছি না, খুব প্রবলেম হচ্ছে। এত ভয় পেলে তো হবে না, আমাদেরকে সামনে দেখাতে হবে। এটা তো মাত্র আমাদের লাইভের শুরু, সামনে কত কিছু আসবে। আমরা দর্শকদেরকে বলে রাখি, আমরা বিভিন্ন শ্মশান ঘাট, বিভিন্ন হন্টেড প্লেস, বাড়িঘর বা যেগুলো আপনার আছে পরিত্যক্ত বাড়ি বা পরিত্যক্ত জায়গা, যেগুলোতে অহরহ এই জায়গাটা পিছলা সাবধান, যেখানে অহরহ ঘটনা ঘটে সেসব জায়গায় আমরা যাবো আর কি। এই জায়গাটা কিন্তু মারাত্মক রকম পিছলা। আচ্ছা, এই জায়গাটা পিছলা কেন বুঝতেছি না? সবসময় পিছলা থাকে জায়গাটা। দেখেন আপনারা, রাস্তাটা কিন্তু অনেক পিছলা। তো এরকম ভাবে আমার মনে হয় যে মেয়েটা এরকম এই রাস্তাটা সম্ভবত পিছলা গিয়ে পড়ে যেতে পারে। পাশ দিয়ে আবার নদী খালটা। পড়ে যেতে পারে। বা না জানি আসলে কি ঘটছে সেটা তো আল্লাহ ভাইকে ভালো জানে। এইরকম একটা জনমানব বিষয় দেখে আমরা কিন্তু অনেক ভিতরে চলে আসছি, মানে মেইন আমাদের যে স্পট ছিল ওই জায়গাটা বাদ দিয়ে আমরা অনেক দূরে চলে আসছি। মোবাইলে দেখতে পাচ্ছেন আমাদের আলোটা দেখা যাচ্ছে। ডিস্টেন্স আমরা অনেক দূরে চলে আসছি, প্রায় 7 কিলোমিটার পার হয়ে গেছে। বুঝতে ভাই, হ্যাঁ আমার কাছে যেটা মনে হচ্ছে যে মেয়েটা আত্মা জীবিত। মেয়েটা আত্মা জীবিত। হ্যাঁ, আচ্ছা, আমরা না হলে আমার ক্ষেত্রে এই ঘটনা কেন ঘটলো? আচ্ছা, এই যে মেয়েটাকে আপনি দেখছেন, আপনি কি একাই দেখছেন নাকি এখানে অনেকেই দেখে? আমি জিজ্ঞেস করছি অনেককে। রাজু ভাই আজ বেশি আর কত দূর যাচ্ছেন ভাই? রাস্তা অনেক পিছলা, যাইতে খুব কষ্ট হচ্ছে আমাদের। একটু আলো, কারো মোবাইলে আলো থাকতো। আচ্ছা, এই পাশে একটু আশিক দেখাও দর্শকদেরকে, যেখানে জমির পানি দেখা যাচ্ছে। আমরা একদমই জমির পাশ দিয়ে যাচ্ছি, এটা একদমই অজপাড়া গ্রাম। একটু লাইট, আমার স্যান্ডেলটা আছে পিছলা, বুট আসলে বুট জুতো আমার ছিল পরা, আমরা ব্যাগ করবো কিভাবে আবার? আমরা কি যেখানে মারা গেছে সেটা আশপাশে আসতে পারছি? আমরা যেখানে যাচ্ছি এখন দর্শকরা, এখানে একটা মেয়ে মারা গেছিল, কিভাবে মারা গেছে কেউ জানে না। যে মেয়েটাকে সোহেল উনি দেখছে আর কি, যেটা ওনাকে ফলো করে চলে গেছিল অনেক দূর, ওই মেয়েটা কোথায় মারা গেছে সেখানে আমরা এখন যাবো আর কি, গিয়ে দেখি কি সাবধানে যান আপনি। কিছু পাই কিনা। এখানে না দেখানোর চেষ্টা করতেছি, জায়গা, এখানে কোনো পানি নাই, কিন্তু ভিজা ভিজা একটু অনেক পিচ্ছিল জায়গা, কিন্তু এখানে পিছলাকে পরে মরার মতো কোনো কিছু দেখতে পাচ্ছি না, পাথর নাই, কিছু নাই। আমি যদি বলি এখন আসলে দর্শকটা শুনলে অবাক হবেন। তখন তো মনে হয় তখন একটু পানি ছিল, অনেক পানি ছিল তখন। আচ্ছা, একটু আমরা তো সাউন্ড পাচ্ছি, আসে সাউন্ডটা কি দর্শকরা কোনো শব্দ শুনতে পাচ্ছেন? এইগুলো সবসময় হয়, এগুলো ভয় পাওয়ার। আচ্ছা, একটু আমরা শোনানোর ওনাদের চেষ্টা করি। দর্শক শোনার চেষ্টা করি। শব্দটা বোধহয় শিয়ালের কান্না, না? শিয়ালের কান্না। আমরা জানি যে বিভিন্ন জায়গায় লাশ, এখানে বিভিন্ন জায়গায় লাশগুলা শিয়ালরা উঠে উঠে খায়, কবর থেকে তুলে তুলে খায়। প্রত্যেকটা লাশ যেগুলো থাকে, আশেপাশে কিন্তু কোনো লোকালয় নেই। হ্যাঁ, এখানে কিন্তু বাড়ি ঘর আমি দেখতে পাচ্ছি। দেখেন, আপনাকে দেখানোর চেষ্টা করি একটু। মিনিমাম দূরত্ব হচ্ছে লোকালয়ের আচ্ছা ভাই, 5 থেকে 6 শিয়ালগুলো এখানে কেন থাকে? আমার কাছে এখন রসুন গ্রামে শিয়াল থাকে, জঙ্গল, কিন্তু এখানে জঙ্গল নেই। এটা জঙ্গল দেখানোর চেষ্টা করতেছি, কোনো জঙ্গল নাই এখানে, মাঠ, কিন্তু সব দিক দিয়ে চারদিক দিয়ে মাঠ। জঙ্গলে থাকে, ওই জায়গায় থাকে যেখানে মরা লাশ থাকে, জন্তু থাকে বা লাশ থাকে। আমরা যে লাস্ট যে গ্রামটা ফেলে আসছি এখান থেকে 5 কিলোমিটার দূরে। ও মাই, ওই যে আমরা যে বাজারটা পাইছিলাম ওইখান থেকে। আর এই জায়গাটাই এটা করা ছিল। আর এখানে অনেক জেলে আছে বা যারা। আচ্ছা, আমাকে একটা জায়গা দিতে হবে। আশিক, আমাকে একটা কিছু দিতে পারবা, পাথর টাইপের? পাথর, এখানে তো পাথর পাওয়া কষ্টকর। আমি কিছু একটা আর্ট করবো এখানে। এখানে টোটাল 500 এমপ্লয়ি আছে, এর মধ্যে চুক্তিভিত্তিক আছে 50 থেকে 60 জন।
রেজা ভাই কি শুনতেছেন? না রেজা ভাই এখন কি জানি একটা কিছু করতেছেন এখানে, আমি একটু দেখি বিষয়টা। এই যে 50 রেজা জন ভাই আছে, জানি কি করতেছে উনি আমার ইয়ে থেকে, আমরা একটু দেখি। মেয়েটাকে কেউ ধাক্কা দিয়ে ফেলছে। এটা আসলে যদি হাস্যকর ব্যাপার, পুরাটাই হাস্যকর বিষয়। ওর ভাষ্যমতে যে মেয়েটা মারা গেছে এবং রাজুর ভাষ্যমতো সে দেখছে মেয়েটার লাশ পাওয়া গেছে, এবং এখানে যারা কাজ করে সবাই দেখছে, পুলিশ বা র্যাব এরা কিছুই পায়নি কেন মারা গেছে, ভোগাগের ঘটনা। আমি আমার রিচুয়াল দ্বারা বলতে পারবো যে যদিও বিষয়টা হাস্যকর, এটা আমি একটা কথা বলে দিই দর্শকদেরকে, এই প্রোগ্রামটা পুরাপুরি নন সাইন্টিফিক, এটাকে বাস্তবের সাথে মিলানো যাবে না কোনোভাবেই। এটা আপনারা এন্টারটেইনমেন্ট হিসেবে নেবেন, অনলি ফর এন্টারটেইনমেন্ট, এটার সাথে বাস্তব জীবনের মিল নাই, এটা পুরোটাই অবৈজ্ঞানিক একটা ঘটনা। আমি যেটা পেলাম এখানে যে মেয়েটাকে মারা হয়েছে, মেয়েটার নাম ছিল নীলু বা এন দিয়ে শুরু। নামটা মনে আছে? হ্যাঁ নীলু রাজুর কি মনে আছে? হ্যাঁ লোকাল পত্রিকায় নামটা বের হয়েছিল। আচ্ছা, আমি কিন্তু জানি না কোন ঘটনা, মেয়েটার নাম নীলু ছিল। আর এই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এখান থেকে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। বলেন কি আপনি? এবং ঘাড়ের মধ্যে, আমার হাতটাতে দেখাচ্ছি, আমি ঘাড়ের মধ্যে চাপ দিয়ে, এভাবে চাপ দিয়ে শ্বাস রোধ করে মারা হয়েছে কিন্তু এইখানে। কিন্তু তখন তো পোস্টমর্টমে মেয়েটাকে মানে এটা কোনো স্পট পাওয়া যায়নি। স্পট না পাওয়াটাই খুবই স্বাভাবিক, কারণ এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রেজা ভাই, এখানে টোটাল 500 এমপ্লয়ি আছে, এর মধ্যে কন্ট্রাকচুয়াল আছে হয়তো 50 থেকে 60 জন, এবং এরা এই মাছ ধরার সময়টাতেই চলে আসে, শীত সিজনে চলে আসে, বর্ষায় কিন্তু 6 মাস কাজ করে। এবং এই যে 50 থেকে 60 জন প্রতি বছরই আসে, ওরা এরপরে কোথায় যায় ওদের কোনো হদিস পাওয়া যায় না, মানে এই যে সময় মতো চলে আসে। কিন্তু সময় মতো ওরা চলে আসে এবং ওদেরকেই রাখতে হয়, আর যদি ওদেরকে না রাখা হয় তাহলে বিলে মাছ পাওয়া যায় না, এই শ্রমিক না থাকলে বিলে মাছ পাওয়া যায় না। এই শ্রমিকদের বাসা বাড়ি ঠিকানা কি আপনারা জানেন? না, এটা আমরা জানি না, এবং যারা এর পেছনে কাজ করছে আচ্ছা, আমরা চাচ্ছিলাম শ্রমিকদের সাথে একটু কথা বলতে। ওরা কথা বলবে না, যদি চান ওরা কথা বলবে, ওদের ক্যারেক্টার হচ্ছে আলাদা, আমরা যাবো সেই ওরা কারোর সাথে কথা বলে না। কি কারণে? ওদেরটা ওদেরই ইচ্ছা, ওরা কারোর সাথে কথা বলে না, জাস্ট ওদের কাজ করে। আচ্ছা, আমরা শ্রমিকদের ব্যারাকটা আপনাকে দেখাবো, তারপরে যদি স্টোরি কোনোভাবে কি সম্ভব না একটু কথা বলা না? এটা আমার পক্ষে সম্ভব না, যদি আপনারা দেখেন আমি ওদেরকে রিকোয়েস্ট করতে পারবো না। হ্যাঁ, যে মেয়েটা নাকি আপনার ইয়া ছিল, মানে নিজের রোগী ছিল। হ্যাঁ নিজের রোগী ছিল, এবং এরকম কাছে এরকম করে গেছে। একটা বিশেষ করে যেটা বললো, মৃগের রোগী ছিল মেয়েটা, পোস্টমর্টম পাওয়া গেছে, কাঁপতে কাঁপতে মারা গেছে। এখন এটা কিন্তু বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা। হ্যাঁ, আমি যেটা দিলাম সেটা ছিল সম্পূর্ণ অবৈজ্ঞানিক প্যারানর্মাল ব্যাখ্যা। এটাকে বিলিভ করা না করা পুরোপুরি আপনাদের উপরে। আমি তো করে এখানে খুব পিছিল একটা জায়গা, সাবধান, একদম পিছলা জায়গা। হ্যাঁ অনেক পিছলা। আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে, সবাই লাইভ থেকে সরে যাবে, মোবাইল নষ্ট হলে লাইভ বন্ধ হয়ে যাবে। এখন পুরোটাই আমার হাতে। এই যে মেয়ের যে ঘটনাটা, মেয়েকে প্রায় এখানে যারা কাজ করে সবাই দেখছে। এটা কি এরকম হইতে পারে ব্যাপারটা যে মানে এখানে কোনো কিছু দেখে ওরা, এই জন্য তারা কোনো কিছু মুখ খুলতে চায় না, অথবা কোনো ওরা মূলত সবসময় ভয়ে থাকে। আমি যে 50 থেকে 60 জনের কথা বললাম, এই 60 জন ব্যতীত বাকি যে 450 বা 400 শ্রমিক আছে, ওরা সবাই প্রতিনিয়তই বইয়ের মধ্যে থাকে যে ওরা রাতে 12টার পরে কিন্তু যে আমরা আসার সময় যে গেটটা দেখছি, গেটটা কেউ ক্রস করে না। এবং ওদের যে অভিজ্ঞতা মিলে কাজ করা, ওরা যা দেখে বা অস্বাভাবিক যাই দেখে, ওরা কারোর সাথে শেয়ার করে না, এবং যদি শেয়ার করে ওদের কি কোনো একটা ভ্রান্ত ধারণা আছে যে পরের দিন রাতে অবশ্যই তাদের ক্ষতি হয়। আচ্ছা, এটার জন্য তারা কথা বলতে চায় না। এরকম ওই যে আমার ক্ষেত্রে যে মেয়ে ঘটনাটা, বছর 3 আগে কেউ আমাকে বলে নাই, এরকম কে জানি একটা মানে ইন্টারভিউ বা কারোর সাথে গল্প করছিল কোন হুজুরের সাথে, সম্ভবত একটা জেলে। পরের দিনই ভোরবেলা 8টা থেকে 10টার মধ্যে ওর 2টা মেয়ে ছিল, পুকুরে পানিতে পড়ে মারা গেছে। মেয়েটা তো কি বাচ্চা না বড়? বাচ্চা মেয়ে। আচ্ছা, এটা কার মেয়ে? ওই যে জেলেটা রাজা ভাই সাবধান, ওইখানে মানে কিছু অস্বাভাবিক কিছু ঘটনা ওর সাথে ঘটছিল। আমার কাছে আশিক পরে সে মসজিদের হুজুরের সাথে আলাপ করছে বিষয়টা। আচ্ছা, আমার কাছে হুজুর ওনাকে একটু আগে কি জানি দিছিল, রাজু উনি নিয়ে বাড়িতে যাবে। এটা বলবো দর্শককে বলবো, আমার কাছে এই মাত্র মনে হলো কেউ আমাকে ধাক্কা মারছে বা পিছন দিক দিয়ে টান দিচ্ছে, এরকম মনে হলো। জাস্ট এটা আমার মানে আমি যেটা hallucination হতে পারে। ওই যে জেলেটা কিছু অস্বাভাবিক ঘটনা তার সাথে ঘটছে রাতে এই দিলে।
পরে সকালে এসে ইমাম সাহেবের সাথে শেয়ার করতে গেছে। এটা আমরা শুনছি যে দুটো বাচ্চা মারা গেছে। ওর দুটা বাচ্চা ছিল, দুটা বাচ্চাই পানিতে পড়ে মারা গেছে। আচ্ছা সে এই জন্যই একমাত্র মনে হয় লোকাল ছিল। সে লোকাল ছিল এখানে। আচ্ছা আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে এটা একটা ডেঞ্জার জায়গা। আমাদের সময় প্রায় শেষে আসছে। আমার অবস্থাটা কেমন জানি লাগতেছে, নিজের আমার খারাপ লাগছে। যদিও খারাপ লাগাটা স্বাভাবিক, কারণ অনেক রাত্রেবেলা, আমরা আসছি। একটু সাবধানে যান সবাই। দর্শক ভাইরা বোনরা, আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্যাকে নদীর মধ্যে খালে বিলে আপনাদের রেজা ভাই প্যাকের মধ্যে প্যাক পারাইতেছে। চতুর্দিক দিয়ে হাঁটতেছি। আর কিবরিয়া ভাই থাকলে খুব ভালো তো আছে। হ্যাঁ, কিবরিয়া ভাই থাকলে খুব মজা হতো। দেখাইতাম যে নদী, ওই যে জমির মাঝখান দিয়ে হাঁটতে কেমন লাগে। আমরা আসলে হাসি ঠাট্টা করে চেষ্টা করছি নিজেকে হালকা করার, এগুলো ভুলে দেওয়ার। একটা জিনিস খেয়াল করছেন কিনা, বলেন। আমরা লাইভে আসছি কতক্ষণ হবে? হয়ে গেছে প্রায় অনেক 1 ঘন্টা কাছাকাছি। 1 ঘন্টা। আমরা শুরুতেই যে খালটা আপনাদেরকে দেখাইছিলাম, এটা অনেক বড় হয়ে গেছে। দেখেন খালটা কিন্তু ভরে গেছে পানিতে। অ্যামেজিং আসলেই তো। খালটা কিন্তু এই পানিতে যে ভরে দেখানোর গেছে। চেষ্টা একটু করতেছি, আগে একটু আমরা দেখেন। আপনাদেরকে দেখাইছিলাম, একদমই শুকনা ছিল খালটা। একটু কাছে যাও, কাছে যাও। ভাই কাছে গিয়ে পিছলা টিছলা খেয়ে পড়বো তো। আমি আগে যাই, আপনি পরে আসেন। আমি জায়গাটা তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে একটা পাথর ঢিল মারি। নদীর সাথে কিন্তু এই খালের সম্পর্ক নাই। আমরা একটা পাথর ঢিল মারি, পাথর ঢিল মারেন আপনি। কিন্তু পানি একদমই মারেন, কম ছিল, দাঁড়ান একদমই একটু কম একটু ছিল। একটু 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 আপনি আর একটু কাছে আসেন। না, মারেন 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 মারেন, পাথর মারেন। এই যে পানির শব্দ, তার মানে পানি ভরে গেছে এখানে। অনেক পানি চলে আসছে, মানে আমরা জাস্ট কতক্ষণ এটা সম্ভবত জোয়ার ভাটা টাইপের কিছু হইতে পারে। এটার সাথে কোনো নদী বা খাল কোনো কিছু কোনো সংযোগ নাই। এটা বদ্ধ একটা জায়গা, হাওরের মধ্যে এটা বদ্ধ একটা জায়গা, কোনো সংযোগ নাই। কোন কোন কোনো খাল মেইন বা খালের নদী- সাথে এটা সম্পর্ক নাই। কোনো ধরনের কোনো সংযোগ নাই। সংযোগ ইন্টারেস্টিং খাল ব্যাপার। নেই। কিন্তু একদম ভুল করছে না। এই বানের সময় আমরা এখন আপনাদেরকে দেখাবো মাছ কিভাবে মারে, ওদের কাছ থেকে স্টোরি শুনবো। মুসার স্টোরি আমরা বাকি আছে, প্রিন্সের চেষ্টা করব মাঝিদের সাথে কথা বলার জন্য, যারা এগুলা দেখে। কি মাছিরা শিকার করে কিনা আমরা দেখবো। আসলে দর্শকদেরকে বলতে যাচ্ছি একটা বিষয়, যে এরকম অনেক ঘটনা আমরা দেখি এই একটা বা মেশিন শুনি। আছে, যে মেশিন দিয়ে আমরা পানি শুকাইছিলাম। আচ্ছা এরকম এই যে অনেকগুলো মেশিনটা দেখেন, মেশিন দিয়ে এই যে আমরা মেশিনটা পানি দেখেন, দেখা দাও। এই যে মেশিনটা। এটা প্রতি 100 ফুট পর পর একটা মেশিন আছে। প্রতি 100 ফুট বা 200 ফুট পর পর এরকম একটা মেশিন থাকে। আচ্ছা পানি বেশি হয়ে গেলে আমরা শুকাই। আচ্ছা, কেন শুকান পানিটা? এই পানিটা শুকাই আমরা মাছ ধরার খাতির, আচ্ছা কিন্তু আবার এই পানিটা চলে আসে অলৌকিক। ওটা পাতাল থেকে আমাদের পানি ডান উঠলে তো দিকে- আমরা বুঝতাম। ডান দিকে একটা খাল আছে, যে খাল একটু আগে পানি ছিল না, এখন অনেক পানি চলে আসছে। হঠাৎ করে পানিটা আর চলে বাম আসছে, দিকে পুরা খালি পুরা খালি জায়গা, মাঠ আর মাঠ, বিশাল ধান বড় চাষ মাঠ। হইতেছে এখানে। প্রচুর ধান লাগানো এখানে, ধান গাছ আর বিশাল মাঠ। এই পুরাটাই কিন্তু বর্ষাকালে পানি নিচে থাকে। কতটুকু পানি সেটা জানেন দাদা ভাই? 10-15 ফুট বললো তো, রাজু বললো। আপনি ধরতে পারেন যে আমরা যে জায়গায় আছি এখান থেকে প্রায় 2 তলা সমান পানি থাকে। তার মানে আমরা এখন যদি বর্ষাকাল থাকতো, এটা পানির নিচে থাকতো। আপনারা আমরা জানেন এখন হয়তো বা, বই খাতাতে পড়ছেন। এই জায়গাটা যখন একদম নীরব হয়ে যায়, ওই আমরা যে গেটটাতে ক্রস করে আসছি, এই গেটের কাছে এসে দাঁড়াইলে বাহিরে কথা শোনা যায়। কিছু ছেলে মেয়ে, কিছু বয়স্ক লোক কথা বলতেছে, কিন্তু তাদের এটা কি রাতের বেলা? রাতের বেলা আজকেও শুনতে পারবেন। আরো রাতে। আজকেও আচ্ছা, শুনতে এখন সবাই মানে জেলারা কিন্তু মাছ এই- নিয়ে আসতেছে। এই ইয়েগুলা আমরা বয়স প্রথমেই গুলো দেখাইছি। বোঝা যায় না। ওরা আরবি বলতেছে, আরবি না আচ্ছা, আমি হিন্দি কিছু একটা বোঝা যায় না। বলি দর্শকদেরকে, একটা মেশিন নাকি তারা বৈজ্ঞানিকরা বের করছে, আমেরিকাতে, রাশিয়াতে বের করছে, যেটা আপনার আকাশের কথাবার্তা শোনার জন্য মেশিনটা। তারা চাচ্ছে যে পৃথিবীতে শক্তি অবিনশ্বর, মানে E=mc²। এর মানে হচ্ছে পৃথিবীর কোনো শক্তির কোনো ক্ষয় নেই। যে কথাগুলো আমরা বলতেছি, এটাও মহাবিশ্বে হারিয়ে যাচ্ছে। তো এমন একটা যন্ত্র তারা বের করছে, যে এটা যন্ত্র দিয়ে কথাবার্তাগুলা শোনার জন্য, মানে আগে আজকে থেকে 1000 বছর আগের মানুষ কি কথা বলে গেছিল শোনার জন্য। জানি না সেটার অগ্রগতি কত দূর, এটা আমরা জানি না আসলে। একটা সময় বিজ্ঞান আবিষ্কার করবে যে মানুষ ছাড়া পৃথিবীতে অনেক কিছু আছে যেটা আমরা দেখতে পারি না, অশরীরী আত্মা বা অশরীরিক সামথিং। আশিক ভাই, এই জায়গাটা কিন্তু পুরোটাই শুকনো ছিল। একটু আগে কিন্তু পানি ছিল না এখানে কোনো, এখন পানি আসতেছে। এই জায়গাটা একদম শুকনো ছিল। হ্যাঁ, পানি আসতেছে এখন। এখানে রাত্রে 2টা-3টা পর্যন্ত কাজ হয়, মাছ আনে, মাছ আইনা এখানে উঠায়, এই মাছগুলো আবার ঢাকা যায়। কেউ কিন্তু এই যে বাউন্ডারির বাইরে আসে না। ওই যে আমরা যে গেটটা দেখছি প্রথমে, বাঁশ কেটে যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, এর বাইরে কিন্তু কেউ আসে না। আচ্ছা আমার মনে হয় একটু আগে যাই। বহুদিন পরে আমরাই এই জায়গাটা, আচ্ছা, তো আমরাই প্রথম, মানে অনেকদিন পর আসলাম অনেকদিন এখান পরে। থেকে। আচ্ছা, এর আগে যারাই এই গেটটা ক্রস করছে সবারই ক্ষতি হয়েছে। জানি না আমাদের কি হয় কিনা। আজকে রাতে আমাদের কি হবে আমরা নিজেরাও জানি না, যাইতে হবে তো। আল্লাহ জানে। আমি তো অলরেডি রিস্কের মধ্যে আছি, যেহেতু এইসব বিষয় নিয়ে আমি নাড়াচাড়া করি। আমরা যাচ্ছি দেখতে। রেজা ভাই এখানে জুতা ঠিক করতেছে ওনার।
প্যাক ট্যাক বইরা গেছিল না। আমার জুতার মধ্যে কাদা লাগছে। আরেকটা মজার ঘটনা, মজার কিনা জানি না, এই যে এগুলো একটু দেখাই আপনাকে। এই যে কাটা, আমরা ভাইয়া যে রেজা ভাই যে প্রথমে কাটাগুলা দেখাইছিল, এই কাটাগুলা ভাই আমরা যাওয়ার সময় যখন এই কাঁটাগুলো দেখছি, দেখুন একটা স্তূপ ছিল, আপনার মনে আছে? একটা স্তূপ ছিল। এখন দেখেন কয়টা স্তূপ হয়েছে। আসলে তো এত বড় কাটা এখানে আসলে কিভাবে? এটা আমার কাছে একটু মোবাইলটা দামে দেখা। আসলে এটা কিন্তু আগে ছিল না, আমরা যখন চলে গেছি হেঁটে, এটা ছিল না, এটা ছিল না, এখানে একটা স্তূপই ছিল, একটা স্তূপ ছিল এখানে। আর এখন আছে দুইটা। আরো কিছুক্ষণ পরে হয়তো আরো কিছু দেখতে পারেন। এই দিকটা খালি কিন্তু। হ্যাঁ, আসলে আমার নিজের একটু ভয় লাগতেছে। আসলে এরকম ঘটনা তো আসলে আমি আমার লাইফে এরকম ঘটনা দেখি নাই। কিবরিয়া ভাই খুব মিস করতেছি আমরা। কিবরিয়া ভাই থাকলে খুব আনন্দ পেতাম আমি। না উনি আমার উনি সাথে দেখতেছে আমাদের। কিবরিয়া ভাই আপনি তো লাইভ দেখতেছেন, আপনি কমেন্ট আমরা আশা করি। আর আমরা চাবো যে দর্শক যারা আছেন তারা কমেন্ট করেন। আমরা কমেন্ট আনসার আমরা করতে পারতেছি না, কারণ যেহেতু মোবাইল এক হাতে ধরা লাইভ করতেছি আমরা। গাছ আছে, ওটা কোনোদিন মরে না। আপনাকে গাছটা দেখাই। বর্ষার সময় কি গাছটা থাকে? আচ্ছা, এটা যদি 15 নিচে থাকা কথা। গাছটার বয়স আসলে জানি না কত, ছোটই দেখা যাচ্ছে। গাছটা দেখেন আপনারা, খুব নোংরা। একদম নোংরা। এখানে কিন্তু বর্ষায় 15 ফিট পানি আসে, একদম কম যেটা আসে সেটা 15 ফিট পানি থাকে, কিন্তু এই গাছটা কখনো মারা যায় না, এইভাবেই থাকে। এই গাছটা কিন্তু অনেক ছোট। আমি এখানে আসি কিন্তু অনেক দিন, আমি আসার পর থেকে এই গাছটাকে এইভাবেই দেখতেছি। আচ্ছা, আমরা এখন আর বেশিক্ষণ থাকবো না বাউন্ডারির বাইরে, আমরা ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো মাছের কিভাবে ইয়ে করা হয়। আমরা একটু ফাঁক দিয়ে দেখি কিছু দেখা যায় কিনা। এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা বোধহয় নষ্ট। এই আমি যতবারই আসছি এই ঘরটা আমি বন্ধ দেখছি, সারাক্ষণই বন্ধ থাকে, বন্ধ থাকে। সারাক্ষণই বন্ধ থাকে। আচ্ছা, আমরা এই কাটার স্তূপটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি। কাটার একটা স্তূপ ছিল, এটা আমরা ভিতরে ঢুকবো। নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে এখানে, মোবাইল নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করেছে। আমরা এখন চলে আসছি বাউন্ডারির ভিতরে। আমার সাথে গোস্ট হান্টার আশিক আছে। আমরা একজন মাছের ইন্টারভিউ নিব, দেখে চেষ্টা করছি না, ওরা কেউই কিছু বলতে রাজি না। আচ্ছা, আমরা আপনাকে দেখাই দিই, আমরা শীতে বর্ষাকালের বৃষ্টিতে আমরা যেভাবে আসি, আমরা বাইক নিয়ে আসি এখানে। ওই যে দেখেন মাছ, ওই যে মাছ ইয়ে করতেছে। আমরা এখানে বাইক নিয়ে আসি, এটা আমার বাইক। আর আমার সাথে আসছে প্রিন্সের বাইক, খুব সুন্দর একটা বাইক, সাদা রঙের। যদি এটা আমার থাকতো খুব ভালো হতো, টাকা পয়সা নাই তো আমার বাইক কিনতে। প্রিন্স বড়লোক মানুষ, এই যে ওর নাম হচ্ছে প্রিন্স, এটা ওরই বাইক। আপনারা দেখেন দর্শকরা কি সুন্দর, দেখি সাইড লো মানুষের দেখাই কি সুন্দর, দেখছেন বাইকটা? মার্কেটিং করে লাভ নেই, মার্কেটিং করে লাভ নেই। আর এটা হচ্ছে সোহেলের বাইক। হ্যাঁ, সোহেলের একটা বাইক এখানে আছে, এটা উনি আসছে আল্লাহ লেখা সামনে। সে আমার বাইকের সময় আমি এরকম কিছু সাইন রাখি। ওর ঘটনার পর থেকে সে সব সময় বাইকে আল্লাহ হোসেন রাখে, ওর বিলিভ এটা, যে এটা থাকলে তার সেফটি থাকবে। আচ্ছা, মাছ আমরা এখন রাত্রে প্রায় 12টার অনেক উপরে, প্রায় 1টার কাছাকাছি বাজে। আমরা এখন ওরা কিভাবে মাছ নিয়ে আসে, ওরা সারা রাত এখানে থাকে। এই যে মাছ নিয়ে আসছে তারা, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, এই যে মাছ, কত মাছ এখানে। তো যেখানে মাছ আছে সেখানে জিন আছে, এটা ধারণা। মাছ, এগুলো ছোট মাছ, পাঁচ মিশালি মাছ। এই যে দেখেন কিভাবে মাছ ফেলতেছে তারা। আমরা আরো সামনের দিকে যাব, এখানে বিশাল বিশাল আয়োজন। এই যে দেখেন আপনারা, এখানে চিংড়ি মাছ, এখানে গ্রাম্য ভাষায় ইচা মাছ বলে এটাকে। আমরা জানি যে চিংড়ি মাছের স্তূপ, বিশাল স্তূপ। আমরা আরো দিকে যাব, এখানে প্রচুর মানুষ সারা রাত মাছ বাঁচে। এখানে শুধু মাছ আর মাছ, চতুর্দিকে মাছ। আপনারা দেখে মনে হচ্ছে যে আপনারা বোধহয় ডিসকভারি চ্যানেল দেখতেছেন, মাছের খেলা দেখানো হচ্ছে, এই টাইপের একটা প্রোগ্রাম। আসলে এটা ডিসকভারি চ্যানেল না, এটা লাইভ, আমাদের .13 লাইভ। মাছগুলো এখনো জীবিত। মাছ দেখেন, কত মাছ দেখেন। এই সমস্ত মাছ চলে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আর এরা সবাই শ্রমিক, ওরা মাছের কাজগুলা করে। একটু পরে সারা রাত এখানে ভরে যাবে মাছে, সারা রাত এখানে প্রচুর মাছ আসবে। আমরা যেহেতু আমরা সারা রাত থাকতে পারবো না এখানে, চলে যাবো একটু পরে।
দেখাচ্ছি যে বড় মাছ, আজকে নাকি বড় মাছ উঠে নাই তারা বলতেছে। চাচা আজকে কি বড় মাছ আসে নাই, বড় মাছ উঠে নাই? বড় মাছ নাই, সব ছোট মাছ। এমনি কি বড় মাছ উঠে? অন্যদিন উঠে না। এই যে কত বড় চিতল মাছ, এটা কি মাছ? এটা বোয়াল। বোয়াল মাছ। এই মাছের কত দাম? কত? 400 টাকা কেজি। দাম তো অনেক, বিশাল দাম। আচ্ছা আমরা দেখি এই ট্রাকগুলোতে করে মাছগুলো চলে যাবে বিভিন্ন জায়গায়। এখানে একটা হাউস আছে, ছোট একটা হাউস আছে এখানে, এই হাউসে মাছ রাখা হয়। এটা কি স্যালাইন দিবেন আপনারা? স্যালাইন? জি। এটা কি মাছ? শোল। কত মাছ এগুলা? কি ঢাকা যায়? উনি এখানে মাছের, আপনার নাম কি ভাইয়া? ফরিদ। আপনি এখন লাইভে আছেন, হ্যাঁ? আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখতেছে ফেসবুকে, আপনার লাইভে আছেন এখন। এখানে কোনো ঘটনা কি ঘটে? ঘটে না। আচ্ছা, আপনি কি নতুন জব করেন নাকি আগে থেকে? নতুন আপনি না? আচ্ছা, এই জন্য উনি কিছু দেখে নাই, নতুন জবে ঢুকছে উনি। এখানে বিশাল আয়োজন, বিশাল বিশাল। এখানে যদি কেউ আসে না সে বুঝবে না। এইগুলোতে করে মাছ লোড করা হয়, লোড করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। দেখেন এই প্রতিটা জিনিস, এই যে পানি আছে এটার মধ্যে, এখানে পানি, এগুলোতে মাছ দেওয়া হয়, নাম্বার দেওয়া আছে এখানে, বিভিন্ন নাম্বার করা। এই নাম্বার অনুযায়ী তারা মাছগুলোকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়। এই যে আমাদের আশিক সাথে আছেন আমাদের, আমরা একটু ভিতরে যাব। আসলে এখানে দেখে মনে হচ্ছে না যে রাত্রে 12টা বাজে, মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমরা মানে এখানে একটা ছোট্ট একটা শহর মনে হচ্ছে। দেখেন এই একটা গ্রাম, এটা একটা বাউন্ডারিতে ঘেরা একটা জায়গা, এখানে হ্যাচারি বলা হয়। এটা সম্পূর্ণ বিলের মাঝখানে, শহর থেকে বহু দূরে, লোকালয় থেকে দূরে। চাঁদ দেখেন আপনারা। আমরা আবার যাচ্ছি একটা অন্য একটা দিকে, যেখানে আমরা চেষ্টা করছি কোনো মাঝির কথা বা কোনো লেবারের কথা কি নেওয়া যায় কিনা। চাচার সাথে একটু পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছে আমাদের আব্দুল মালিক চাচা। আচ্ছা মালিক চাচা, আমি বলে দিই আমরা আসি রেডিও থেকে, হ্যাঁ? রেডিওতে লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতেছে এখন। উনি দীর্ঘ দিন যাবত এই বিলে। আপনি কত বছর ধরে কাজ করেন এখানে? সবাই এই হাওরে আমার 45 বছর। 45 বছর ধরে কাজ করেন এখানে? ওনার সাথে উনি অনেক সময় মানে। চাচা বসেন, আপনি বসেন, আপনি দাঁড়ান না, বসেন, আমরা আপনার স্টোরি শুনবো এখন। আমি রাত বেরেজা, হ্যাঁ রাত বেরেজা রেডিও থেকে আসছি, আমাদের সাথে আমাদের টিম আছে, হান্টিং টিম। আপনি কি দেখছেন এখানে, কি হইতে দেখছেন? আমি হাওরের মধ্যে দেখছি বাবা। কি দেখছেন? দেখছি আপনার ওই দিক থেকে, দক্ষিণ থেকে। দক্ষিণ মানে হচ্ছে সোহেল যেখানে কথা বললো, মেয়েটা কথা বললো, সেটা দক্ষিণ দিক। হ্যাঁ, এটাই হলো দক্ষিণ দিক। আচ্ছা, তারপরে এই দক্ষিণ দিক থেকে একটা আগুনের লোকের মতো আইসা, এই হাওরে গাছ আছিল বাবা অনেকটা আগে। আগে গাছ ছিল? অনেক গাছ ছিল, 45 বছর আগে। 45 বছরের ভিতরেই। আচ্ছা আচ্ছা। এই গাছের মধ্যে ওই আমরা ফাগলাও আছিল একটা গাছ, এই গাছ থেকে একটা আগুনের লোকের মতো যেমন ডেকে সাউন্ড করে আসতেছে। হ্যাঁ, সাউন্ডের মতোই। আচ্ছা, এই দেখে এই যে আগুন, আর আগুনের সাথে সাথে করে দিয়ে ফাঁকি আছে, এই আছে, মানে করে দিয়ে, মানে পিছন দিক দিয়ে পাখি আসতেছে। হ্যাঁ, হরই দে। ওটা কোন সময়, রাতে না দিনে? এটা রাত্রে বাবা, রাতের বেলা। একটু আমি কি করে বলি যে পেছন দিক থেকে অনেক পাখি বা অনেক জীবজন্তু আসে, চিৎকার করে। রাতের বেলা এটা কি এখনো ঘটে? এখন নাই বাবা, এখন আর হয় না। যে না, এখন আর দেখি। আচ্ছা, তারপরে এখানে আগুনের লুকাইয়া, এই যে এখন আছে লোয়াকুচি একটা বিল, হাওড়ে লোয়াকুচি বিল একটা আছে এখানে। লোয়াকুচি বিলের এখানে একটা গাছ ছিল, বড় একটা হিজল গাছ, বিরাট হিজল গাছ। আমরা জানি হিজল গাছ অনেক কিছু থাকে। এই হিজল গাছের মধ্যে এই আগুনের লুকা বইল। আর এই আগুনের লুকা যে সময় আসতো, এই সময় হাওড়ে জানা ছিল, একজনে ডাকাটাকি হয়ে, হে রে আগুনের লুকাইটা আসতেছে রে, আগুনের লুকাইটা আসতেছে রে। আগুন আপনার অনেক দক্ষিণে তো অনেক দূর আইলা গেল আগুনটা। হ্যাঁ, মানুষ আইলা গেল, মানে মানুষ ওই আগুনের লুকাইটা ডরাইয়া মানুষ বয়স সরে যেত, মানে বয়স হয়ে গেল। তো আস্তে 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 আগুনটা নিবে যেমন ও অন্ধকার ধরে লইল। এদিকে আপনি দেখছেন নিজের চোখে? হ্যাঁ, নিজের চোখে দেখছেন। উনি এখানে সবচেয়ে মানে বয়োজ্যেষ্ঠ, উনি এখানে চাকরি করে, কাজ করে প্রায় 45 বছর আগে থেকে। এছাড়া কিছু দেখছেন আপনি? আর এছাড়া তো বাবা সাপ বিচ্ছু দেখছি, সাপ বিচ্ছু, অজগর সাপ দেখছেন এখানে? তারপরে কি ছিল? আমরা জানি যে জিনরা সাপের রূপ নিতে পারে। অজগর সাপ এইতে আমরা দেখছি আপনার এই বনে ফাইট করে দিত, বড় বড় তো অজগর সাপ। মানে উনি হাত দিয়ে দেখাচ্ছেন বড় বড় অজগর সাপ। হ্যাঁ,
ছুটলো এইদিকে, অজগর তো বাবা এমনি সামনে লড়তে পারে না, ডাইরেক্ট যাইবো, যেভাবে যাইবো হাইটা একদিকেই যাইবো। এখন কি অজগর সাপ আর আসে না? ওখান তো আর দেখি না, ওই সময় জঙ্গল আছিল, জঙ্গল ছিল তখন, এই হাওরটা জঙ্গল আছিল। এই জঙ্গল ফাড়িয়া ফাইডা যে যা তো এই মানুষের চিনলো, কিছু লেজের দিকে আইলো বলি এটা খিতা লইরা যায় দেখি, তো লেজের দ্বারা ইয়ে দেখলো এটা তো অজগর সাপ। আচ্ছা আচ্ছা। চাকা চাকা বড় বড় টুকরো। তখন এমন কি হয়েছে ওর সাপটা আপনি ধরছেন বা মারছেন ধরে? ধরতে পারতো না ভাই, ধরা যেত না। এটা গরু মহিষ খাইলে, এটা গরু মহিষ খেয়ে ফেলতো অজগর সাপ। স্থানীয় লোকজনদের যে আসলে এই কাহিনীগুলো আমরা রূপকথার বইয়ের মধ্যে শুনছি আর কি, এখন বাস্তবে শুনতেছি। এইরকম এই দুই জিনিস দেখছি। এগুলো আপনারা দেখছেন? এই সাপগুলো এখন কোথায় কিছু বলতে পারেন? এখন তো বাকি কেউ জানে না, পাহাড়ে চলে গেছে। পাহাড়ে চলে গেছে। আচ্ছা, এখন তো আর দেখে নেই, অনেকদিন চিড়িয়াখানা দেখাইছি অনেকদিন আগে। চিড়িয়াখানা দেখছিলেন, আর তখন তো বাস্তবে দেখতেন? বাস্তবে দেখছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অনেক মোষ খাইতো নাকি মাছও খাইতো? হ্যাঁ, ছাগল খাইতো, মহিষ খাইতো, হাওরের জোর মধ্যে জঙ্গলের মধ্যে আরো জীব জন্তু আছে, এটা খাইতো, দইরা খাই। আমরা যেখানে আছি দর্শক আপনাদেরকে যেটাই পড়তো ওটা খেয়ে ফেলতো, যেটাই পড়তো এটা খাইয়ে ফেলতো। এমনি মানুষ কোনো খায় নাই? মানুষ সামনে পড়লে বাবা খাইয়ে ফেলতো, মানুষ সামনে পড়লে এটা কান মারিয়ে নিত বা এটা তার আসলে আশ্বাসে। তাহলে বিশাল বড় সাইজ ছিল, বিশাল বড় সাইজ আপনার এই অজগর। বিষয়টা খুবই ভয়ঙ্কর। আমরা এখন অজগর সাপ পাইনি, সাপের কথা শুনে ভয় লাগতেছে আমার নিজেরই। আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, কি বলো সুহেল? বেশিক্ষণ থাকা যাবে না, জিন ভূতে মারা যায়, সাপরে তো ভয় পেতে হয়, সাপরে সবাই ভয় পায়। দেখি নাই এখন আর দেখেন না, যে না, ওখানে পাখি হইমা গেছে বাবা, হাওরের পাখি নেই। যতটা ছিল এটা সবটা তো হইমা গেছে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি বলার জন্য, আমাদের স্টোরি বলার জন্য। আমরা ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ। এখানে ওরা রান্না বান্না করে রাতের বেলা। এখানে আসলে অনেক স্টোরি আছে, অনেক কিছু আছে এখানে, মানে অনেকের মুখে অনেক কিছু শোনার পর আমরা এখানে আসছি। আসলে একটা দুটো স্টোরি আপনাদেরকে বলতেছি সময় স্বল্পতার কারণে, সারা রাত থেকে আপনাদেরকে স্টোরি বলতে, কিন্তু আসলে সময় স্বল্পতা। আমাদের বাড়িঘর আছে, আব্বা আম্মা আছে, ওরা একটু পরপর ফোন দিচ্ছে যে আমি কেন যাচ্ছি না বাসায়। এই জায়গাটা সেফ, হ্যাঁ, এই বাউন্ডারির বাইরে আনসেফ। ওই লাইট দুটা কিন্তু এখন আগে জায়গায় রয়েছে, বাউন্ডারির বাইরে আনসেফ। ওই লাইট দুটা যেটা আমরা বলছিলাম যে এটা কখনো কাছে যাওয়া যায় না, এগুলো দেখেন আপনি ঠিক আগে জায়গায়। এখানে মোবাইলে আসলে লাইটটা দেখা যাচ্ছে না, প্রিন্স বোধ দাঁড়িয়ে আছে এখানে, লাইট দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আমাদের সময় শেষ, প্রায় আমরা শেষ প্রান্ত চলে আসি। আমি আবার ওই জায়গাটা ক্রস করলাম যে জায়গাটা নিষিদ্ধ ছিল। অলৌকিক ঘটনা দেখেন আরেকটা। কি হলো ঘটনা? আচ্ছা, রাজু ভাই বলতেছে আমাদেরকে একটা ঘটনা দেখাবে, অলৌকিক ঘটনা। এর ভেতরে কিন্তু এখন যারা এই মুহূর্তে লাইভ শুনতেছেন, দেখতেছেন, আপনারা বিশ্বাস করেন বা না, আমি অলৌকিক ঘটনা পেয়ে গেছি। এখানে 3টা স্তূপ হয়ে গেছে। আমার কাছে খুবই অবাক লাগতেছে। একটু আগে এখানে অনেক জঙ্গল ছিল, এখন জঙ্গল নাই। একটু আগে এখানে অনেক বড় বড় ডালপালা ছিল, বিশাল বিশাল, বাঘ হয়ে 3টা হয়ে গেছে, বিশাল বিশাল এই হচ্ছে একটা ডালপালা ছিল। একটু আগে আমি এখানে আসছি, আপনাকে দেখাচ্ছি, দর্শকের দেখেন আপনারা। এই যে গেট, আমি গেটে ঢোকার পরে ঠিক এই জায়গায় প্রথমবার আসছিলাম, এসে অনেক অনেক ডালপালা ছিল এখানে, এখন কিছুই নাই, জাস্ট একটা দুইটা ডাল এখানে। এখানে স্তূপ ছিল, এগুলো কি মুভ করে নাকি? হ্যাঁ, এই দেখেন মুভ করে এখানে আসছে। না, এটা ছিল আগে ছিল, কিন্তু ওই পাশে ছিল আরেকটা, ওই পাশে একটা ছিল। হ্যাঁ, তখন ছিল 2টা, প্রথম ছিল এই শুধু এইটাই একটা ছিল, হ্যাঁ। তারপর ওই ডান দিকে আরেকটা হইছে, এখন আবার এই বাম দিকে আরেকটা হইছে, 3টা স্তূপ হয়ে গেছে এখানে। এই বিষয়গুলো আসলে আমি জানি না, এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি কোনোভাবে খুঁজে পাচ্ছি না, যে মরা ডাল, গাছের ডাল কিভাবে সরে যায় অটোমেটিক্যালি। আর স্তূপ 3টা হয়ে গেছে, আর পানি একটু আগে ছিল না এখানে, পানি অনেক পানি চলে আসছে এখানে, মানে সমুদ্রের, এমন যদি হতো সমুদ্র তাহলে বুঝতাম, বাট এই খালের সাথে নদীর কোনো লিঙ্ক নাই। ওনারা বলতেছে যেহেতু বিল, এই বিলটা সম্পূর্ণ আলাদা, এই খালটা পানিতে ভরে গেছে। বিলের চতুর্দিকে কিন্তু চতুর্দিকে একটা বাঁধ আছে, যেটা ওই যে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া বাঁধ আছে, 4 স্কয়ার কিলোমিটার জুড়ে বাঁধটা আছে। তারপরে কিন্তু হাওরটা কিন্তু আরো বিশাল নদী হতে পারে। এটা আমার যেটা মনে হচ্ছে যে এটা সাথে আন্ডারগ্রাউন্ড কোনো বড়। সোহেল ভাই বিজ্ঞান ভিত্তিক মানুষ, উনি বিজ্ঞান ভিত্তিক মানে সমাধান দিচ্ছে। কারণ আমার অবজারভেশন জিনিসটা এভাবে মনে হয়েছে, কারণ আর তো কোনো ব্যাখ্যা পাই না। এখানে ব্যাখ্যা আমি নিজেও পাচ্ছি না। আমি যে দর্শকদেরকে বলবো কিছু, যে সবাই আশা করে যাবাই কিছু বলবে, আসলে আমি নিজের চোখে দেখলাম যে গাছের ডালগুলো অটোমেটিক সরে গেল, মানে আমার সামনে সরে নাই, কিন্তু আমি যখন এই জায়গাটা থেকে মুভ করলাম, বা কোনো মানুষের পক্ষে এত বড় একটা স্তূপ সরানো সম্ভব না, কিন্তু মানুষের পক্ষে একা এতগুলো স্তূপ সরানো পসিবল না। বিশাল বিশাল স্তূপ এখানে গাছে ছিল। আচ্ছা, আমরা বিদায় নিচ্ছি দর্শকরা। আমরা নেক্সট শুক্রবারে হয়তোবা কোনো একটা বাসায়, বা কারো বাসায়, বা কোনো মন্দিরে, বা কোনো গির্জায়, মসজিদে, যেখানেই হোক, যেখানেই থাকুক, যেখানে হন্টেড জায়গা হোক, আশিক বলে পড়ে গেছে। কি হইলো দেখে তো, আসলে সরি ফর ইন্টারাপ্ট। আমাদের চলে যেতে হবে এখন। আশিক একটু আহত হয়েছে, সে একটু
পড়ে গেছে, ওকে দেখতে হবে আমাদেরকে। আশিক, দেখি আশিকের কি অবস্থা। আশিক সমস্যা কি হয়েছে? সমস্যা এখানে পিস লাগে হঠাৎ করে কে জানি ফালাই দিছে, ধাক্কা দিয়ে মনে হয়। তোমার পায়ে তো দেখতেছি আমরা ময়লা লাগানো, পায়ে আমাদের কাদা লাগানো। আচ্ছা, আমরা আমাদেরকে এখন আমাদের শোটা স্টপ করতে হবে। হ্যাঁ, যেহেতু আশিক একটু আহত হয়েছে, ওকে নিয়ে একটু দিকে হাসপাতালে যাই, পায়ে নাকি সে মোচড় খেয়েছে। দর্শকরা খুদা হাফিজ। সোহেল একটু ফোনটা ধরো আমার দিকে, আমি একটু দর্শকদের বলে দিই। আমরা রেগুলার প্রায় শুক্রবারে সবসময়, তুমি আশিকে ইয়ে করো, মুভ করো, চলে যাও, আমি যা শেষ করে আসি। আমরা প্রতি শুক্রবারে আমাদের এরকম অনেক ঘটনা ঘটবে, আমরা উষ্টা খেতে পারি, হাত পা ভাঙতে পারে, অনেক কিছু ঘটতে পারে। আপনাদের জন্যই আমরা করতেছি এটা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভয় দেখানো, আসলে ভয় দেখানো না, ভয়কে জয় করানো। আর আমাদের সবসময় হচ্ছে কিবরিয়া ভাই থাকে, আজকে নাই, আমরা ওনাকে অনেক মিস করতেছি। প্রতি শুক্রবার রাত্রে 11:50 আমরা লাইভ হব বিভিন্ন হন্টেড প্লেসে। আপনারা কমেন্ট করুন, আপনাদের যদি কোনো হন্টেড প্লেস থাকে আমরা আপনাকে নক করব, আমাদেরকে ইমেল করুন, আমাদেরকে ইনবক্স করুন। আমি রেজা ভাই আপনার সাথে আছি, সবসময় থাকবো, যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ। আর এটা হচ্ছে মূল কথা। খুদা হাফিজ। বিদায় ছিল, আমরা সেই গেটটা ক্রস করবো, করে আমাদের বাসায় চলে যাবো, অনেক লেট হয়ে গেছে। ক্যামেরার পিছনে আছে সোহেল। ক্যাপ পরুম।